আজকের আলোচনার প্রথমে আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা জরিপ কিভাবে সৃষ্টি হয়, কিভাবে ওই জরিপের মাধ্যমে আমরা খতিয়ানটা পাই, আর জরিপের কোন স্তরে আমাদের খতিয়ানে কি কি ভুল হইতে পারে সেগুলো কিভাবে আমরা ঠিক করব। এই পদ্ধতিটা জানা থাকলে বাংলাদেশের মোটামুটি 90% জায়গা জমির বিরোধ কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু জানি না কোন স্তরে আমাদের কি প্রতিকারটা আছে, তো সেটাই জাস্ট একটু আমরা আগে তুলে ধরার চেষ্টা করি। তো মনে রাখবেন, সারা বাংলাদেশে একসাথে জরিপ কাজ হয় না। জরিপ কাজগুলা হয় আমাদের নির্দিষ্ট মৌজা ভিত্তিক। আপনার পাশের গ্রামে জরিপ কাজ চলতেছে এর মানে এই না আপনার গ্রামেও চলবে, নাও চলতে পারে। তাহলে বাংলাদেশের জরিপ কাজগুলা হয় আপনাদের নির্দিষ্ট মৌজা ভিত্তিক। তো এই মৌজা ভিত্তিক যে জরিপ কাজগুলা হয় এটা লুকিয়ে হয় না, এটা প্রকাশ্য মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়। তার মানে হচ্ছে প্রকাশ্যভাবে সেখানে জানিয়ে দেওয়া হয় যে এই মৌজাটাতে জরিপ কাজটা সংগঠিত হবে। এই জানানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনি জানতে পারেন যদি আপনার দখলের সমস্যা থাকে, দলিলের সমস্যা থাকে, আপনি সেটা ঠিক করে নেবেন, যাতে যখন জরিপ কাজের আমিনরা যাবেন তারা যাতে প্রপারলি তাদের কাজটা দ্রুত করতে পারেন। এখন যে আমাদের ডিজিটাল জরিপ যেগুলো ভবিষ্যতে হবে ড্রোনের মাধ্যমে, সেগুলোর ক্ষেত্রেও আপনার উচিত হচ্ছে আপনার আইলটা ঠিক করে রাখা, কারণ আপনার আইল বাঁকা থাকলে ওই ড্রোনও বাঁকাই কিন্তু তুলবে। তো এই জন্য বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে আপনাকে সচেতন করে যে আপনার অঞ্চলে একটা জরিপ কাজ সংগঠিত হবে। তো এইটার ক্ষেত্রে আইনগত ভিত্তি আছে, আমাদের দুইটা আইন আছে, যেটা আমরা বলি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 144 ধারা এবং সার্ভে অ্যাক্ট 1875-এর 3 ধারাতে এই ক্ষমতাটা দেওয়া আছে। এখানে আরও বলা আছে যে কি করতে পারবেন। যে কোনো ব্যক্তি আপনার যারা সার্ভেইংয়ের সাথে জড়িত আপনার জমিতে প্রবেশ করতে পারবে, জমিতে মাপতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে আমার জমি আমি তাকে মাপতে দিব না, প্রবেশ করতে দিব না, এটা পারবেন না। যখনই বিজ্ঞপ্তি প্রচার হবে, সার্ভে টিমের যারা আছে এদের আইনগত একটা অধিকার জন্মাবে, যখনই সূর্য মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার সম্পত্তিতে তারা প্রবেশ করে যাবতীয় মেজারমেন্ট করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। 2 নম্বরে যেই পদ্ধতিটা সেটা হচ্ছে যে আমাদের জরিপ কাজ যেগুলো হয় মৌজা ভিত্তিক 2 প্রকারের হয়। এখানে বলা হচ্ছে যে ট্রাবাস। নর্মালি ধরেন যে আমরা জানি আমাদের পুরাতন জরিপ হচ্ছে সিএস নকশা। তো অনেক এলাকায় যে অঞ্চলে জমির কোনো শ্রেণীর পরিবর্তন হয় নাই, মোটামুটি একই রকম আছে, সামান্য জমি পরিবর্তন ঘটছে, সেখানে নতুন করে জরিপ করা হয় না। ওই যে পুরাতন নকশার যেই কপি থাকে, ব্লু কপি, সেটার উপরেই নতুন করে জরিপ করা হয়। সেটা দ্রুত হয়ে যায়, তাৎক্ষণিক হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। কিন্তু ধরেন যে আপনার ওই মৌজাটাতে এত দাগের পরিবর্তন ঘটছে, নর্মালি তাদের হিসাব হচ্ছে আপনার মৌজাতে যদি 100টা দাগ থাকে, যদি 33টা দাগের অবস্থান পরিবর্তন হয়, তাহলে তারা নতুন করে জরিপ করে। ওই জরিপ করার জন্য টোটাল যেমন আপনার মৌজাটা সীমানাগুলার মধ্যে তারা নির্দিষ্ট রকমের, বর্তমানে তো আমাদের ডিজিটাল স্যাটেলাইটের পদ্ধতি চলে এসেছে, পূর্বে কিছু তারা ইনস্ট্রুমেন্ট মৌজার সীমারেখা বরাবর বসাইতো। সে অনুযায়ী প্রথমে তারা আপনার মৌজাটাকে কি করতো, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে নিয়ে আসতো যে এইটার ভিতরে জমিগুলো আমরা মাপবো। তার মানে আমরা যে এখন দেখবেন যে ত্রিসীমানা পিলার পাই, এগুলো হচ্ছে ওই ট্রাভার্সটা করে, মানে আপনার মৌজাটা চতুর্দিকের সীমানাগুলোর মধ্যে তারা নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট স্থাপন করে ট্রাভার্সটা করে। তাহলে যখনই আপনার অঞ্চলে জরিপ কাজ চলবে, আপনি জরিপ কাজীদের জিজ্ঞেস করবেন যে সেটা কি তারা ট্রাভার্স জরিপ করতেছে না তারা ব্লু প্রিন্টের উপর করতেছে, মানে পুরাতনটার উপরই নতুন করে দিচ্ছে, নতুনভাবে করা হয় নাই। যদি ব্লু প্রিন্টের উপর করে তাহলে জরিপ কাজটা দ্রুত হবে, তাৎক্ষণিক হবে, এখানে কোনো সমস্যা নাই, দাগের তেমন পরিবর্তন হবে না। জাস্ট বড় দাগগুলা কেটে সামান্য ছোট করা হবে, এর চাইতে বেশি কোনো কিছু না। কিন্তু যদি ট্রাভার্স জরিপ করা হয় এইরকম ক্ষেত্রে আপনার বিশাল পরিবর্তন ঘটবে, সমস্ত কিছু নতুন করে কিন্তু হবে। আর এই যে জিনিসগুলা, এটা সম্ভবত আমার এই পরবর্তী শীটের মধ্যে আসছে, P70 শীট বলে এক প্রকারের গ্রাফ আকারে শীট পাওয়া যায়। যেমন ধরেন যে আমরা জ্যামিতির ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্লাস 6-7-এর বাচ্চাদের যেই গ্রাফ খাতাগুলো নিয়ে আসি, এই রকম প্রতি 1 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি চওড়া এইরকম বিশাল বড় আকারের আমাদের কি থাকে, P70 শীট থাকে। ওই শীটের উপরে তারা নকশাটা প্রস্তুত করা শুরু করে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল পদ্ধতির দ্বিতীয় ধাপ।
তাহলে প্রথমে বিজ্ঞপ্তি প্রচার করলো, দ্বিতীয়ত হচ্ছে তারা মৌজার সীমারেখাটা নির্ধারণ করে, যদি ট্রাভাস জরিপ হয় সেখানে ইনস্ট্রুমেন্ট স্থাপন করবে, আর যদি ব্লু প্রিন্ট হয় তাহলে পুরাতন যে নকশা আছে তার উপরই কাজটা শুরু করবে। এই দুটো চলে গেল, এগুলাতে জমির মালিকের কোনো কাজ নাই। জমির মালিকের কাজ চলে আসতেছে এর পরবর্তী ধাপে কিস্তোয়ার বলে আমরা। কিস্তোয়ার মানে আমরা যেটা ওই যে দ্বিতীয় ক্লাসে দেখেছি ক্যাডাস্ট্রাল সার্ভে বলে, ক্যাডাস্ট্রাল মানেও হচ্ছে কিস্তোয়ার, মানে সরেজমিনে গিয়ে আপনার জমিটা লম্বায় কতটুকু চওড়ায় কতটুকু আছে এটা পরিমাপ করাকে আমরা কিস্তোয়ার বলি। তাহলে প্রতি খণ্ড জমিতে আমিন যারা আছেন, নর্মালি দেখবেন যে জরিপ কাজে তিনজন আমিনে একসাথে কাজ করে, একটা হচ্ছে বদর আমিন, একটা হচ্ছে সর্দার আমিন, একজন হচ্ছেন যে চেইনম্যান। নর্মালি তিনজনের সমন্বয়ে জরিপ কাজ চলতে থাকে। তো আপনার জমিটা তারা মাপবে, দৈর্ঘ্য কত প্রস্থ কত, এটা মাপার পর নির্দিষ্ট তাদের যে মাঠ বুক আছে সেখানে এন্ট্রি করবে। তো এইটা হচ্ছে কাজ। আর যদি তারা ব্লু শিটের উপরে করে তাহলে জমি মাপার তো কোনো দরকার নাই, ওই যে পুরাতন যে নকশাটা আছে ওই নকশাটার উপরই তারা দাগটা কর্তন করবে। মানে আপনার জমিতে যাবে পুরাতন নকশা, যদি সেখানে একই একই মালিক থাকে, জমি একই থাকে, তাহলে ওই দাগই থাকবে। আর যদি দাগটাকে ছোট করার প্রয়োজন পড়ে মাঝখান দিয়ে কেটে ছোট করবে, এতটুকুই কাজ। এখন চলে আসি যে 4 নাম্বার। তো 4 নাম্বারে হচ্ছে যেটা আমরা যদি বলি খানাপুরি বলে, তো শব্দটার মধ্যেই আমরা খাওয়া দাওয়ার ব্যাপার পাচ্ছি। তো আসলে বিষয়টা এরকম, যেই দাগগুলা তারা কেটেছে তো ওইগুলোর উপরে নাম্বারিং করা হয়। তাহলে মৌজাতে দাগ নাম্বার দেওয়া হয় এই খানাপুরি স্থলে। তো এই দাগ নাম্বার দেওয়ার একটা আবার নিয়ম আছে। নর্মালি আপনার জমির যে উত্তর এবং যে পশ্চিম কর্নার থেকে দাগ দেওয়া শুরু হয়, আর এই দাগগুলো শেষ হয় উত্তর দক্ষিণে গিয়ে। আপনার মৌজার উত্তর এবং যেই পশ্চিম থেকে দাগ দেওয়া শুরু হবে 1 2 3 4 করে এইভাবে আস্তে আস্তে এই দিকে আসে দাগগুলা ঠেকবে। তো এইভাবে তারা এই 4টা স্তর সম্পন্ন করে। তো এই যে দাগ দেওয়ার সময় তারা যেটা হয় যে আপনাকে আপনার দলিলপত্র উপস্থাপন করতে হবে যে আপনি যে জমিটার মালিক, আপনার নামে যে সেখানে ওই দাগের জমি তারা এন্ট্রি করবে ফিল্ড বুকে। তো সেক্ষেত্রে আপনার কাছে কি কাগজপত্র আছে সেগুলো আপনি উপস্থাপন করবেন, দলিলপত্র যা কিছু আছে সেটা। এর পরের ধাপ হচ্ছে যেটাকে আমরা বলি যে বুজরত, মানে হচ্ছে জমির মালিককে খতিয়ানের 1 কপি বুঝিয়ে দেওয়া, মাঠ পর্চা যেটাকে আমরা বলি। এই 5 নাম্বার স্তরে গিয়ে জমির মালিক একটা কাগজ পান যে তার জমিটার একটা জরিপ হয়েছে। আর এই কাগজটা পাওয়ার পরে আপনার কাজ শুরু হয়। তো এই যে কাগজটা পাবেন আপনি, এখানে আপনার কি থাকবে, তো নর্মালি আমরা খতিয়ানে যা কিছু দেখাইছি ওই জিনিসটাই থাকবে। আপনার নাম থাকবে, দাগ থাকবে, নতুন দাগ, পুরাতন দাগ, কতটুকু জমির আপনি মালিক, টোটাল ওই জিনিসটা থাকবে। তো এই জিনিসটা যখন আপনি হাতে পাবেন, যদি আপনি জায়গা জমি সম্পর্কে বুঝেন তাইলে তো নিজেই আপনি যাচাই করবেন যে আপনি যেই জমিগুলো দখলে আছেন যতটুকু আপনার দলিলে আছে কতটুকু আপনার ওইখানে রেকর্ড হয়েছে কি না, যদি না হয় কেন হয় নাই। আর আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে নকশা মোতাবেক আপনার ওই জমিটা আপনাকেই দিচ্ছে কি না। ধরেন যে পুরাতন একটা 10 একরের একটা বড় দাগ আছে, আপনি এক কর্নারে 1 বিঘার মালিক। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জরিপ কাজে আপনি যেখানে 1 বিঘার দখলে আছেন আপনাকে দিচ্ছে অন্য কর্নারে ওই একই দাগের মধ্যে, কিন্তু আপনার দখলটা তারা দেখাইছে অন্য জায়গায়। তো এই জিনিসগুলো একটু পরে বুঝবেন যেখানে আমরা বাস্তব চিত্র দেখাবো। তাইলে বুঝরত অবস্থা থেকে আপনার শুরু হয় খতিয়ানে যদি ভুল ভ্রান্তি থাকে এগুলা ঠিক করা। এর পরের ধাপ হচ্ছে তসদিক বা অ্যাটেস্টেশন। তো এই তসদিক বা অ্যাটেস্টেশনটা হচ্ছে আইনগত প্রথম ভিত্তি। মানে আপনার জমিতে গিয়ে আমিনরা যে কাজটা করলো, কারণ এই আমিনরা কোনো সরকারি আমিন কিন্তু না, মৌসুমি আমিন বলি আমরা। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সরকারি আমিন নাই, এদেরকে নর্মালি জরিপ কাজের জন্য কি করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তো এই জন্য এরা যে আপনার জরিপটা করলো আসলে তো টাকা পয়সা খেয়ে 2 নাম্বার জরিপ তো করে নাই, এই রকম যাচাই করার জন্য একটা স্তর রাখা হয়েছে যেখানে একজন রাজস্ব কর্মকর্তা মানে সেটেলমেন্ট অফিসার আপনার ওই যে বুজরত খতিয়ানটা দেখে আপনার দলিলপত্রগুলা দেখে যাচাই করে যে ঠিক আছে কিনা, মানে আমিন আপনার দলিল মোতাবেক রেকর্ড করছে না বেশি করে দিয়েছে টাকা পয়সা খেয়ে, ওইটা যাচাই করে এই অ্যাটেস্টেশন পর্যায়ে। অ্যাটেস্টেশন করার মানেই হচ্ছে যে আপনার কাছে দলিলপত্র আছে যতটুকু আপনি রেকর্ড করাইছেন। আর ধরেন যে এই স্তরে আপনি কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাইলেন,
আপনার নামে কম জমি রেকর্ড হয়েছে, নামে ভুল হয়েছে, দাগন্যটা হবে, তাইলে এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, জাস্ট একটা বিবাদ ফর্ম আছে, ওইটা ফিল আপ করে আপনি সংশোধন করতে পারেন। আর এগুলার জন্য আপনার কোথাও যাইতেও হয় না, যেহেতু এগুলা ক্যাম্প ভিত্তিক হয়। যেমন ধরেন যে আপনার যেই মৌজায় রেকর্ড হবে ওই মৌজার আশেপাশে কোনো দেখবেন যে এলাকার স্থানীয় কোনো মাতব্বরের বাড়িতে অথবা বাজারের আশেপাশে কোনো জায়গায় তারা ক্যাম্প করে, ওই ক্যাম্পের মধ্যেই কাজগুলো সংগঠিত হয়। এই পর্যন্ত বলতে পারি আমরা একটা খতিয়ান সৃষ্টির প্রাথমিক ধাপ। যখন আপনার এটা তসদিক হয়ে গেল, অ্যাটেস্টেশন হয়ে গেল, আইনগত একটা ডকুমেন্ট হইল, এরপরে সরকার যে কাজটা করে আপনার এই অ্যাটেস্টেশনকৃত খতিয়ানগুলোকে তারা ভলিউম আকারে প্রকাশ করে, মানে মূল কথা যেটা বই আকারে প্রকাশ করে, এই মৌজায় এতগুলা খতিয়ান। ধরেন যে কোনো মৌজায় 500-600 খতিয়ান হইল, ওইটাকে আমরা বলতেছি যে খসড়া প্রকাশনা বা ডিপি, ড্রাফট পাবলিকেশন। যখন এই ডিপি প্রকাশ হইল, এই ডিপি প্রকাশ করার ক্ষেত্রে আপনার খতিয়ান নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। এই একটা জিনিস মনে রাখবেন। কারণ ধরেন যে আপনার অঞ্চলে যখন কি এসেছেন আমিনরা আসেছে আপনার নকশা করার জন্য, তারা হয়তো উত্তর দিক থেকে জমি নাম্বারিং দেওয়া শুরু করছে, বুজরত খতিয়ান দেওয়া শুরু করছে, খতিয়ান নাম্বার 1 2 3 4 করে। কিন্তু নর্মালি জরিপ কাজে যেটা করা হয়, জমির মালিকের নাম হিসাবে ধরেন যে এ নাম দিয়ে যাদের নাম আছে এদের নাম প্রথমে, বি তারপরে, সি তারপরে, এইরকম। তো ওই জন্য ডিপি অঞ্চলে গিয়ে এই খতিয়ান নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবেন। তো ডিপি অঞ্চলে কি হয়, আমাদের এ লেটারের যে নামগুলো আছে এগুলো সবার উপরে থাকবে, বি তারপরে, সি তারপরে। তো এই জন্য আপনার হাতে যে খতিয়ান নাম্বারটা ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনার দায়িত্ব হচ্ছে ডিপি প্রকাশ হইলে ডিপি নাম্বারটা সংগ্রহ করা, আর বাস্তবে দেখা যে আপনার হাতে যেটা আছে ডিপিতে ওইটা তারা হুবহু সেখানে লিখছে কিনা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন ধরেন যে আপনি দেশের বাইরে ছিলেন, জানেন না জরিপ সম্পর্কে, বা আপনার জমি কম বেশি হয়েছে, পরবর্তীতে বুঝতে পারছেন, তাহলে এই ডিপি পর্যায়ে আপনি কি করবেন, তখন আপনি দেখলেন যে এই সমস্যাটা আছে, তখন আমাদের এই যে প্রজাস্বত্ব বিধিমালা বলে একটা বিধি আছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 1955 সালের, এর 30 নম্বর বিধিতে আপনাকে একটা অধিকার দেয় যে আপনার যদি ভুল ভ্রান্তি থাকে, জমি যদি আপনার নামে রেকর্ড না হয়, আপনি আপত্তি দায়ের করতে পারবেন। অর্থাৎ এই আরেকটা ভিত্তি পাচ্ছি যে আমার জমি যদি আমার নামে রেকর্ড না হয়, আমি তখনও সেখানে আপত্তি দায়ের করতে পারবো। তবে এখানে খরচ আছে। নর্মালি 20 টাকার কোর্ট ফি দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হয়, আর কাগজের ফরম্যাটটা যে কোনো সেটেলমেন্ট অফিসের আশেপাশে ফটোকপির দোকানে পেয়ে যাবেন, অথবা গুগলে পাওয়া যায়, ওইটা প্রিন্ট করে 20 টাকার কোর্ট ফি লাগিয়ে আপনার কি দাবি সেইটা দিয়ে আপত্তি দায়ের করতে হয়। এই হচ্ছে আমাদের প্রথম স্তর, যেখানে আমরা খতিয়ানটা আরেকবার সংশোধন করতে পারতেছি। এখন এই আপত্তি যদি থাকে, সেক্ষেত্রে অপরপক্ষকে নোটিশ দিবে, যার নামে রেকর্ড হয়েছে তারও কথাবার্তা শুনবে, তার দলিলপত্র দেখবে, প্রয়োজন হইলে আপনি আবার আমিনের খরচ দিবেন, তারা বাস্তবে মাঠে যাবে, গিয়ে জমিটার বাস্তব দখলটা মেপে সেখানে বদরও করতে পারবেন। এই বদর মানে বদরের যুদ্ধ না, বদর মানে হচ্ছে যে নকশাগুলার দাগগুলাকে সংশোধন করা, মানে আপনার দখল মোতাবেক আপনাকে দাগ বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে বদর করা। ওই বদর আমিনের খরচ দিতে হয়, তখন আবার সরজমিনে গিয়ে তারা ঠিক করে দেয়। এখন ধরেন যে আপত্তি স্তরে আপনি হেরে গেলেন, আপনার বিপক্ষে রায় গেল, আপনি সংক্ষুব্ধ হইলেন, আপনার পক্ষে রায়টা আসলো না, তখন আপনি 31 বিধিতে আবার কি দেওয়া আছে, এর বিরুদ্ধে আপিল করারও সুযোগ পাবেন। তাহলে 30-এ আপত্তিতে হেরে গেলে আপনি আপিল করারও সুযোগ পান। আপিল স্তরে আপনার যা বলার বলবেন, যদি সংশোধন হওয়ার তো হয়ে গেল। এই পর্যন্ত হচ্ছে নর্মালি যদি আমরা বলি জরিপ কাজে আপনি টোটাল তাহলে দেখেন যে 3 জায়গায় পারতেছেন আপনার খতিয়ান যদি ভুল ভ্রান্তি হয় ঠিক করার। একটা ছিল যখন আপনাকে সর্বপ্রথম খতিয়ানটা বুঝাই দিছে, বুঝরত স্তরে আপনি বুঝতে পারছেন সেখানে কি আছে, ভুল ভ্রান্তি আছে, তখন আপনি ওই তসদিক স্তরে যাওয়ার সময় তখন এটা ঠিক করে নিলেন। এরপরে সরকার ডিপি প্রকাশ করলো, ডিপির ক্ষেত্রে আপনি বুঝতে পারলেন আপনার নামে রেকর্ড হয় নাই, তখন আপনি 30 ধারা আপত্তি দায়ের করলেন, সেখানে ঠিক করতে পারলেন। অথবা 30 ধারা হেরে গেলেন, 31 ধারা আপনি ঠিক করতে পারবেন। আইনগতভাবে এতটুকুই হচ্ছে লিগালি জরিপ কাজে আপনার খতিয়ান সংশোধন করার জিনিস। এরপরে যেটা হয়, যত প্রকার আমাদের আপিল হয়েছে, আপত্তি হয়েছে, তারা সব কিছুকে কি করে, যাচাই বাছাই করে একদম ফ্রেশ কপি তৈরি করে, মানে খতিয়ানে কাটা ছেঁটা যা কিছু আছে এগুলোকে বাদ দিয়ে একদম ফ্রেশ কপি
সে অনুযায়ী নকশার মধ্যে যা সংশোধন করার করে নেয়। এই করার পরে একটা ধাপ হচ্ছে চূড়ান্ত ঝাঁজ, মানে ফাইনাল পাবলিকেশনের প্রস্তুতি, যে আমরা এখন এটা প্রিন্ট করব। যেমন কম্পিউটারে একটা জিনিস টাইপ করলে আমরা একবার রিভিউ করে দেখি যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না, ওই জিনিসটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ঝাঁজ। আমরা এরকম করে ওই খতিয়ান এবং নকশাটা ঠিক করি। করার পরে যে কাজটা সেটা হচ্ছে যে এটা পাবলিকেশনের জন্য চলে যায়, মানে সরকারিভাবে এটা মুদ্রণের জন্য চলে যায়, প্রিন্ট করা হয়। ওই প্রিন্ট করার পরে আপনার দায়িত্ব হচ্ছে যে প্রতিটা সেটেলমেন্ট অফিসে তারা নোটিশ দেয় যে কোন মৌজার কবে এটা পাবলিকেশনটা আসতেছে, আপনি সংগ্রহ করবেন। আপনার যে খতিয়ানের কপি আছে প্রতি কপি 100 টাকা দিয়ে আপনি সংগ্রহ করবেন ওইখান থেকে। আর যদি নকশা সংগ্রহ করতে চান, এখন পর্যন্ত খরচ 500 টাকা, হয়তো ভবিষ্যতে বাড়তে পারে কমতে পারে। তাহলে 100 টাকা খতিয়ান সংগ্রহ করবেন, 500 টাকায় হচ্ছে যে নকশাটা। এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার যেই নাম ঠিক আছে কিনা, অংশ ঠিক আছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা, এগুলো আপনি যাচাই করবেন যে আপনি যেভাবে চাইছিলেন খতিয়ান ঠিক আছে কিনা। এখন হাতে পাওয়ার পর হয়তো দেখলেন নামের ভুল আছে, দাগের ভুল আছে, করণিক ভুল আছে, গাণিতিক ভুল আছে, এরকম ভুল থাকতে পারে। তো এই ভুল ভ্রান্তিগুলো আপনি তখন ওই সেটেলমেন্ট অফিসে ঠিক করতে পারবেন। এই জন্য আমাদের সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল বলে একটা ম্যানুয়াল আছে 1935 সালের, এর দুইটা ধারা ব্যবহার হয়। একটা হচ্ছে 533, একটা হচ্ছে 534, যেটার মূল ইংরেজিটা আমরা সম্ভবত আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তো এইখানে আমাদের দুইটা ধারা ব্যবহৃত হয়। একটা হচ্ছে 533, যেখানে যদি কোনো প্রকার প্রতারণামূলকভাবে আপনার খতিয়ান, মানে ধরেন যে আপনি চূড়ান্ত প্রকাশ পর্যন্ত আপনার নামে জমি ছিল, সব কিছু ঠিক ছিল, মুদ্রণ করতে যাওয়ার আগে কোনো রকমভাবে প্রতারণার কারণে আপনার থেকে 10 শতক জমি নিয়ে নিছে অথবা আরেকজনের নাম অ্যাড করা হয়েছে, এই ভুলভ্রান্তিগুলা 533-এর অধীনে আপনি ওই সেটেলমেন্ট অফিসে তখনই আবেদন করে কি করতে পারবেন, আপনি ঠিক করতে পারবেন। তো এইটার জন্য 533 ব্যবহার করা হয়। আর যদি ধরি আপনার করণিক ভুল হয়েছে, মানে যে কোনো প্রকার নামের ভুল হয়েছে, কোনো প্রকার ভুল হয়েছে যেগুলোকে আমরা করণিক ভুল বলি অথবা গাণিতিক ভুল বলি, তাহলে 534-এর অধীনে অ্যাপ্লিকেশন করবেন, ওইটা ওইখানে ঠিক হবে। আর যদি নকশাতে কোনো ভুল হয়, আপনার নকশার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন পড়ে যে নকশাটা আপনাকে সংশোধন করাইতে হবে, সেক্ষেত্রে 537-এর অধীনে অ্যাপ্লিকেশন দিলে আমাদের ওইটা ঠিক হবে। তো এই ভুল ভ্রান্তি ঠিক করার পরে সরকার কী করে, পরবর্তীতে এটাকে অফিসিয়াল সরকারি গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশ করার মানে হচ্ছে যে ওই খতিয়ানটা তখন থেকে আইনগত ভিত্তি পাইলেও আমরা বলতে পারবো যে আইনগতভাবে আপনি ওই সম্পত্তিটার খাজনা দেওয়ার অধিকারী। মানে গেজেট প্রকাশের পরেই নতুন খতিয়ান দিয়ে খাজনা নেওয়া শুরু হয়। এই যে যতদিন আপনার জরিপ কাজটা চলবে, 6 মাস চলুক আর 6 বছর চলুক, এই জরিপ কাজের কোনো স্তর নিয়ে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন না। জরিপ কাজে যদি আপনার নামে না হয়, আপনাকে অপেক্ষা করতে হবে এই গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত। তাহলে যতদিন গেজেট প্রকাশ না হয় অতদিন ওইটার আইনগত কোনো ভিত্তি নাই, কোনো আদালতে ব্যবহার করা যাবে না। যখন গেজেট হইল, এরপরে এটার আইনগত একটা ভিত্তি হয়। এখন আপনি হয়তো গেজেটের পরে জানলেন কি হইলো যে আপনার নামে জমি রেকর্ড হয় নাই, আপনার ভুল হয়েছে, করণিক ভুল, গাণিতিক ভুল হয়েছে, তো ওগুলা সমাধানেরও আবার পন্থা আছে। যদি আপনার নামে রেকর্ড না হয়, তাহলে আপনারে কি করতে হবে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। যদি আপনার নিজ নামে ধরেন যে 20 শতক জমি 10 শতক রেকর্ড হয়েছে, বাকি 10 শতক অন্যজনের নামে হয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো উপায় নাই, আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কি করতে হবে, মামলা দায়ের করতে হবে। এখন পর্যন্ত যে নিয়ম সেটা হচ্ছে যে আমাদের 1000 টাকা আপনার কোর্ট ফি দিতে হয়। 1000 টাকা কোর্ট ফি দিয়ে 1 বছরের মধ্যে আপনি মামলাটা দায়ের করবেন। আর অতিরিক্ত আরও 1 বছর সময় পাবেন যদি উপযুক্ত কারণ দেখাইতে পারেন যে আপনি অসুস্থ ছিলেন, বাইরে ছিলেন, অর্থাৎ টোটাল 2 বছর সময়। গেজেটের পর থেকে 2 বছরের মধ্যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করে আপনারটা আপনি ঠিক করতে পারেন। এখন যেই সমস্যাটা হয় যে আপনি হয়তো 2 বছরেও জানলেন না কোনো কারণবশত, তো ওই রকম ক্ষেত্রে আপনার প্রতিকার থাকবে তখনই যদি সম্পত্তি আপনার দখলে থাকে, আপনার নামে দলিল যদি থাকে, আর খতিয়ান আরেকজনের নামে হয়েছে, তখন আপনার প্রতিকার হচ্ছে 2 বছরে তো আপনি যাইতে পারেন নাই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, এখন আপনি করবেন কি? তখন আপনার প্রতিকার হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে একটা আইন আছে, তার 42 ধারায় আপনি শুধু কি করবেন, একটা ঘোষণা চাবেন যে ওই সম্পত্তির উপর যার নামে রেকর্ডটা হয়েছে ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর না।
তো ওইরকম ক্ষেত্রে বিবাদী এবং এসি ল্যান্ড আর ডিসি সাহেবকে বিবাদী রেখে ঘোষণামূলক মামলা দায়ের করে তারপরে সেই ডিক্রির কপি দিয়ে এসি ল্যান্ডের কাছে আপনি সংশোধন করতে পারবেন। এই হচ্ছে আমাদের জাস্ট যদি আমরা একটা বলি যে আমাদের একটা জরিপ কাজ, রেকর্ডীয় জরিপগুলো যেভাবে হয় এই স্তরভিত্তিক কাজ। এখন আমরা যেভাবে বললাম এই জিনিসটা এত সহজ না, আপনি প্রাথমিকভাবে বুঝবেন না, এটা আমরাও ভালো করে জানি, কারণ এখানে আমরা যেই অনেকগুলা কথা বলছি ওগুলা বাস্তব চিত্র না দেখলে বোঝা সম্ভব না। তো সেটা আমরা এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে। আর এখান থেকে আপনি যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে, যেটা আমরা অলরেডি বলেছি, যে আপনি একবার খতিয়ান সংশোধন করতে পারতেছেন বুঝরত স্তরে। যখন আপনি বুঝতে পারলেন আমিন সাহেব আপনাকে খতিয়ান দিল, ভুল ভ্রান্তি আছে, তখনই আপনি ঠিক করে নেন বিবাদ ফর্ম দিয়ে। সেখানে আপনার কোনো টাকা পয়সার দরকার নাই, কোর্ট ফির দরকার নাই। এরপরে হচ্ছে যখন সরকার ড্রাফট পাবলিশ করলো, খসড়া খতিয়ান প্রকাশ করলো, তখন আপনি 30 ধারায় আপত্তি দায়ের করেন। এরপরে হচ্ছে আপনি আপত্তিতে হেরে গেলে আপনি কি করেন, 31 ধারায় আপিল দায়ের করেন। এই হচ্ছে আপনার তিনটা সুযোগ। আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে, যেমন ধরেন যে আপনার কি করা হইল, আপনার নামে মাঠ পর্চা হইছে, আপনার নামে তসদিককৃত খতিয়ান হইছে, আপনার নামেই ডিপি প্রকাশ হইছে, কিন্তু চূড়ান্ত প্রকাশনায় দেখা গেল যে আরেকজনের নামে, মানে চূড়ান্ত প্রকাশনা যখন প্রস্তুতি চলতেছে, ফাইনাল 31 ধারাও শেষ, তখন আপনি টের পাইলেন অথবা সেটেলমেন্ট অফিসাররা টের পাইল যে ইন্টারনালি কি করা হয়েছে, ওই খতিয়ানগুলাতে কাটা ঘষা মাজা, অন্য জমের নাম ঢুকানো, প্রতারণা জালিয়াতি হয়েছে। এইরকম যদি তারা বুঝতে পারেন অথবা আপনি যদি আবেদন করেন, তাহলে এখানে হচ্ছে সেটেলমেন্ট অফিসার যদি নিজে থেকেও বুঝতে পারে যে এই খতিয়ানে কি হয়েছে, কাটা ঘষা হয়েছে, মাজা হয়েছে, অন্য কোনো নামে এন্ট্রি করা হয়েছে, তারা নিজে থেকে নিজে ওই জিনিসগুলোকে ঠিক করতে পারে। অথবা আপনার করণিক ভুল আপনি বুঝতে পারলেন, ওইরকম ক্ষেত্রে আমরা এই যে প্রজাস্বত্ব বিধিমালা দুইটা বিধি ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে 42-এর এ, এটা হচ্ছে যে যদি কোনো প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে, যে আপনার নামে রেকর্ড হয়েছিল কিন্তু চূড়ান্ত প্রকাশনা পর্যায়ের আগে আপনি বুঝতে পারলেন যে আরেকজন জমি কেটে নিয়েছে অথবা প্রতারণা করা হয়েছে, তাহলে 42-এর এর অধীনে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এটা ঠিক করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যদি 42-এর বি হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার করণিক ভুল বা গাণিতিক ভুল হয়েছে, ওইটাও আপনি ঠিক করতে পারবেন। এইটা আরেকটা আমাদের রেমেডি দেওয়া আছে। তো এইগুলো আপনার জানা এই জন্যই দরকার, কারণ বাস্তব জীবনে যখন আপনি বুঝবেন, অনেক ক্ষেত্রে সিলেন বলবে যে না করা যাবে না, বা সেটেলমেন্ট অফিসার বলবে যে আমাদের কাছে অধিকার নাই, তখন যখন তাকে আপনি বলবেন যে আপনি যেই প্রজাস্বত্ব বিধিমালার অধীনে রেকর্ড করতেছেন ওইখানেই আপনার ক্ষমতা দেওয়া আছে, আপনি একটু করে দেন। তো এইটা আপনি করাইতে পারবেন। আর যেটা আমরা বললাম যে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের যে অধিকারটা, এটা যখন আপনার চূড়ান্তভাবে প্রকাশ হয়ে আপনি যখন 100 টাকা দিয়ে খতিয়ানটা নিবেন, এরপরে যখন ভুলভ্রান্তি পাবেন তখন এই 533 ব্যবহার করব। আর 534 হচ্ছে করণিক ভুলের জন্য, 33 হচ্ছে প্রতারণা অথবা জালিয়াতি যদি হয়, আর 534 হচ্ছে যদি আপনার নামে করণিক ভুল গাণিতিক ভুল হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি নকশাতে ভুল হয় তাহলে আমরা 539-এর অধীনে অ্যাপ্লিকেশন দিব। যে অনেক ক্ষেত্রে নকশার মধ্যে যেটা হয়, দেখবেন যে আপনার বাস্তব দখলে যে জমিটা, এই জমিটার দেখবেন যে কোনো দাগ নাম্বারই পড়ে নাই, এমনও হইতে পারে দাগ নাম্বারই পড়ে নাই, সেখানে জমি আপনার দখলে, সেখানে কোনো দাগ নাম্বারই পড়ে নাই। অথবা নানা প্রকারভাবে কিছু জমি আছে কারো নামে রেকর্ড হয় না, আপনার নামে রেকর্ড হওয়ার কথা, এখন আরেকজনের নামে রেকর্ড হইলেন আপনি দাবি করতেন, এখন আপনার নামেই আপনারই দখলকৃত সম্পত্তি, নকশার মধ্যে কোনো দাগই পড়ে নাই। তো এরকম অনেক কি হয়, নকশারও নানা প্রকার ত্রুটি থাকে, এগুলা সংশোধন করার জন্য আবেদন করতে হয়। আর এরপরে যেটা আমরা বলে দিলাম সেটা হচ্ছে যে যদি রেকর্ড হয়ে আপনার গেজেট হয়ে গেল, তখন আমাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মানে এলএসটি মামলা সংক্ষেপে আমরা বলি, এটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা। আর যদি তখনও সময় না পান, দখল যদি থাকে, দলিল যদি থাকে, 42 ধারায় ঘোষণামূলক মামলা করবেন। আর যদি আপনার করণিক ভুল গাণিতিক ভুলগুলো পরবর্তীতে জানতে পারেন, তো এই সর্বশেষ এগুলো আমরা এসি ল্যান্ডের কাছে আবেদন করে ঠিক করতে পারবো। এই রিলেটেড আমাদের দুইটা পরিপত্র আছে, দুইটাই আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে 2015 সালে, আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে 2021 সালে সম্ভবত। তো এই দুইটাই আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। এগুলাতে আমাদের যেই প্রতিদিনের সমস্যাটা এগুলো উল্লেখ করা আছে, এর অধীনে আমরা কাজটা করতে পারবো।
তো একটু এখন আমরা বাস্তব দেখার চেষ্টা করি। নর্মালি যেটা হয়, এখন ধরেন যে আপনার অঞ্চলে জরিপ হয়েছে, আপনার কাছে একটা খতিয়ান দেওয়া হয়েছে, আপনি 50 শতক জমির মালিক, আপনাকে 50 শতকই দেওয়া হয়েছে। এখন আপনি তো মহা খুশি, আপনার নামে রেকর্ড হয়ে গেছে। এখন আপনার যেটা জানতে হবে যে আপনাকে যে 50 শতক দেওয়া হয়েছে ওইটা কি আপনার বাস্তব দখল মোতাবেক দেওয়া হয়েছে কিনা, এই জিনিসটা আপনাকে জানতে হবে। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা বললাম, আপনার দখলে আছেন উত্তর কর্নারে, নতুন রেকর্ডে আপনার দেওয়া হয়েছে দক্ষিণ কর্নারে, আপনি কিন্তু জানেন না, জানাও সম্ভব না যতদিন আপনি নকশা না বুঝবেন। এইরকম অসংখ্য সমস্যা হয়। জাস্ট যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, জাস্ট আমরা আগে একটা আপনাদের এই বাস্তব ঘটনাটা উল্লেখ করি, তাইলে ভালো হবে আপনাদের। ধরেন যে এখানে ছোট্ট আকারের দুইটা দাগ আমরা আগে দেখাবো, যেটা বাস্তব আমার নিজেরই জমির মধ্যে। জাস্ট একটু দেখার চেষ্টা করি যে দেখেন, এইখানে আমাদের একটা 83 এবং একটা 84 ছোট্ট ছোট দুইটা দাগ দেওয়া আছে, মোটামুটি ডিম্বাকৃতির। আর এইখানে 85 একটা দাগ হচ্ছে অনেক বড় সড়ো। এখন ধরেন যে 83 দাগের একজন মালিক, এই 84 দাগের একজন মালিক, আর এই 85 দাগের একজন মালিক। এখন এই জায়গাটুকু নতুন নকশায় যেটা করা হয়েছে, জাস্ট সেই জিনিসটা যদি আপনাদের আমরা দেখাই, এই যে দেখেন এইটা হচ্ছে নতুন নকশা। এখানে যদি আমরা পুরাতন দাগগুলো আপনাদেরকে একটু দিয়ে দেই, যে এইটা হচ্ছে পুরাতন দাগটা, জাস্ট একটু আমরা অপেক্ষা করি, এইটা হচ্ছে একটা দাগ, আর এইটা হচ্ছে একটা দাগ, পুরাতন দাগগুলো আমাদের। কিন্তু সমস্যা হয়েছে, দেখেন নতুন দাগটা কিভাবে কাটা হয়েছে, এইভাবে কাটা হয়েছে নতুন দাগ। এইভাবে কাটাতে কি হইলো, এই যে 84 দাগের এই জমিটা, এইটা কিন্তু এইদিকে চলে গেল। এইদিকে কিন্তু যার নামে খতিয়ানটা হয়েছে তার সাথে এই মালিকের কোনো সম্পর্কই নেই। আবার এইখানে সামান্য যে মোটামুটি আধা শতকের মতো একটা জমি আরেক দাগে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখন এই সূক্ষ্ম জিনিসটা আপনার পক্ষে জীবনেও বোঝা সম্ভব না। কারণ আপনি ধরেন যে এখানে ধরলাম আমরা 10 শতক জমি, আপনাকে তারা 10 শতকই রেকর্ড করে দিছে। কিন্তু কথা হচ্ছে বাস্তবে আপনি যেটা দখলে আছেন ওই জমিটা বর্তমানে দুই দাগে, একটা হচ্ছে এই যে নতুন 588 দাগে, আর এই 591 বিশাল বড় দাগ, এই দুই দাগ মিলে কিন্তু আপনার জমির বাস্তব দখল, কিন্তু আপনাকে এক দাগেই দেওয়া হয়েছে। আবার এই যে 84 যেটা পুরাতন জমির মালিক যিনি ছিলেন, ওনাকে 591 দাগে যে 20 শতক দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে উনি কিন্তু এই দিকে 5 শতক জমি পান, যেটা 588-তে তার নামে কিন্তু রেকর্ড হয় নাই। এখন ওই বেচারার জানারও কোনো সুযোগ নাই, কারণ তার যতটুকু জমি তার খতিয়ানে তো আসছে। তো এইটা আমরা কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? তো এটার জন্য আমরা যেটা বলি, সবচেয়ে কার্যকরী যে জিনিসটা আপনি কি করবেন, নর্মালি যতদিন পর্যন্ত কাজ শেষ না হয় আপনি তো এই নকশাটা পাবেন না। এই নকশাটা যেমন আমাদের ওই অঞ্চলে এখনও গেজেটই হয় নাই, এখনও এটা ওয়ার্কিং অবস্থায় আছে। তো আপনি তাদের সাথে যোগাযোগ করে হয় তাদের কাছ থেকে ছবি উঠায় নেন, অথবা যেটা করেন, যে আমরা যেমন 1 টাকা 2 টাকা আর কি পাই, আমরা ট্রেসিং পেপার পাই, যারা প্র্যাকটিক্যাল করেন 9-10-এ অথবা ইন্টারে, দেখবেন যে আপনি কি করতে হয়, আপনাকে ট্রেসিং করতে হয়। তো তাদেরকে বলে পার্সোনালি 100-200 অথবা 500 টাকা দিবেন, আপনার যেই যে দাগগুলা দরকার তারা ওই দাগগুলো আপনাকে এইরকম ট্রেসিং পেপারে দিয়ে দিবে। জাস্ট আমরা একটু দেখাই, এইটা আপনার জন্য কার্যকরী, এইরকমভাবে একদম হুবহু আপনাকে ট্রেসিং করে দিবে। তো আপনি সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার অঞ্চলে যদি জরিপ চলে, আপনার যেই যে দাগগুলা, ওই দাগগুলো আপনি কি করবেন, তাদের কাছ থেকে এরকম ট্রেসিং করে নেবেন। তাহলে এই যে ট্রেসিং পেপারটা আসলো, এই কাগজটাকে আপনি ওই পুরাতন যে নকশা আছে ওই নকশার উপরে যখনই রাখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার বাস্তব দখল মোতাবেক নতুন দাগগুলা দেওয়া হয়েছে কিনা, অথবা নতুন দাগটা, নতুন যে দাগগুলা কতগুলা দাগ হয়েছে। যেমন ধরেন যে এইখানে 229, 228, 227, এই তিনটা কিন্তু পুরাতন একটা দাগ। এই একটা দাগকে কেটে তারা নতুন কয়টা বানাইছে, 3টা বানাইছে। ধরলাম যে আপনার এইটা 100 নাম্বার পুরাতন দাগ। এখন তাইলে আপনি এই নকশাটা পাইলে বুঝতে পারবেন যে আপনার পুরাতন 100 দাগ, নতুন 3টা দাগ হয়েছে, 229, 228, 227। একই রকমভাবে এইদিকে ধরেন যে এটা 101 নাম্বার দাগ ছিল পুরাতন, তো নতুন 26 এবং 25 দুইটা দাগ হয়েছে। এইরকমভাবে আপনাকে জিনিসটা বুঝতে হবে। এইটা এখন নর্মালি যদি বলি সার্ভেইং সম্পর্কে যদি আপনি কিছু জানেন তাইলেই পারবেন, আর যদি নাও পারেন
আপনি যারা জানে তাদেরকে বলবেন যে ভাই আমার যে নকশাটা হয়েছে, যে নতুন দাগগুলা হয়েছে, পুরাতন দাগ আমার বাস্তব দখল যেখানে সেরকম হয়েছে কিনা আপনি একটু যাচাই করে দেন। আর যাচাইয়ের প্রক্রিয়াও আপনি জানলেন যে একটা ট্রেসিং পেপারে করে আপনি ট্রেসিংটা নিয়ে নেবেন, অথবা এখন যদি সুযোগ হয় মোবাইলের যুগ, মোবাইলে একটা ছবি উঠায় বাস্তব জমিতে গিয়ে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে আপনার মোতাবেক দেওয়া হয়েছে কিনা। একটা যে দুর্বলতা, বর্তমান যারা সার্ভেইং করেন এরা বাঁকা তেড়া দাগ কিন্তু নাই, দেখবেন যে বর্তমানে ম্যাক্সিমাম দাগই তারা সোজা করে। এই সোজা দাগ করতে গিয়ে আমরা যেমন এই নকশাতে দেখাইলাম বাঁকা তেড়াগুলা তারা বাদ দিয়ে দেয়। তো এর ফলে আপনার জমি 1 শতক 2 শতক কিন্তু কমে যায়। যেমন আমরা এখানে দেখাইলাম যে বাঁকা ছিল, এটা পুরাতন দাগ, এটাকে তারা সোজা করছে। ওই সোজা করতে গিয়ে কি হয়েছে, জমি গেছে সেখানে কম বেশি। আরেকটা দেখেন যে এইখান বরাবর একটা দাগ ছিল, তো তারা এটাকে বাঁকা না করে এটা সোজা করে দিছে। তো এই বেচারা কিন্তু নিজেও জানে না যে তার জমি তার নামে রেকর্ড হয় নাই 5 শতক। তো এইরকম সমস্যা আপনারা পাবেন। তাহলে এটার সমাধান হচ্ছে ট্রেসিং পেপার করে নতুন যে নকশা সেটা ট্রেসিং পেপারে নেবেন, পুরাতন নকশার উপর ফেলে আপনি বলতে পারবেন। এখন ধরেন আপনি বুঝতে পারলেন আপনার জমিটা এই দাগে চলে গেছে, এখন আপনি কি করবেন? বাস্তব যেটা প্র্যাকটিক্যাল, আপনার দুইটা প্রতিকার। হয় আপনি বদরের জন্য দরখাস্ত করেন যে আমার দাগটা আমার বরাবর করে দাও, মানে একদম বাস্তবে মাঠে গিয়ে দাগটাই ঠিক করুক, অথবা ওই দাগে কতটুকু জমি গেছে ওইটা আপনার খতিয়ানে নিয়ে আসেন। দুইটা প্রতিকার। হয় আপনি নকশাটা সংশোধন করান, আপনার নিজের একটা দাগে নিয়ে আসেন, অথবা ওই দাগ থেকে আপনার খতিয়ানে রেকর্ড করান। দুইভাবে আপনার জন্য সলিউশনটা হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখি বাস্তব কিছু জিনিস। এই যে একটা খতিয়ান দেখতেছেন, এটা হচ্ছে একটা ডিপি, মানে সরকারি যে ড্রাফট পাবলিকেশনের অরিজিনাল কপি। এই কাগজগুলাতে যেটা করা হয়, এখানে সর্বপ্রথম তারা সবুজ কালিতে এন্ট্রি করে। সর্বপ্রথম ডিপির মধ্যে দেখেন যে ব্যক্তির নাম যা কিছু আছে এখানে সবুজ কালিতে তারা এন্ট্রি করছে, যে এই রকমভাবে তসদিক হয়েছে, তসদিকিত অ্যাজ ইট ইজ আমরা করছি। এরপরে আপনি দেখবেন যে এইখানে নানা প্রকার, যদি আমরা বলি, জাস্ট আরেকটু জুম করার চেষ্টা করি তাইলে আপনাদের একটু হইলেও বুঝে আসবে। এই যে পুরাতন যে দাগ দেখেন, এই পুরাতন দাগগুলা তারা কি লিখছে, পেন্সিলে কিন্তু লিখছে, মানে এই যে পুরাতন দাগ আর নতুন দাগগুলা তারা সবুজ কালিতে লিখছে। তাহলে ওই বালামে গেলে আপনি দেখতে পারবেন পুরাতন দাগগুলো পেন্সিলে লেখা আছে, যে ওইগুলা থেকে নতুন দাগটা আসছে। এটা একটা। আর প্রতিটার মধ্যে আপনি দেখবেন যে এখানে কিছু কি দেওয়া আছে, দেখেন যে 49/0, 49/0, এগুলা হচ্ছে ওই 30 ধারার আপত্তি দায়ের হয়েছিল। 49 হচ্ছে 30 ধারার আপত্তি নাম্বার, যে যে আপত্তিটা দায়ের করছিল ওটা 49 নাম্বার। আর ওই আপত্তি দায়ের করে কোনো জমি নিতে পারে নাই, জিরো, মানে 1 শতকও ওই যিনি আপত্তি দায়ের করছিলেন উনি 1 শতকও জমি নিতে পারেন নাই। যদি ওইখান থেকে জমি কিছু কাটা যাইতো উপরে ওই 5 শতক 10 শতকটা লেখা থাকতো। তো এই খতিয়ানের বিরুদ্ধে দেখেন যে যতগুলাই আপত্তি দায়ের হয়েছে সব জায়গায় জিরো, মানে আপত্তি তো দায়ের করছে, ফাইনালি তারা জমি কেটে নিতে পারে নাই। মানে যার নামে রেকর্ড হয়েছে উনি উপযুক্ত তথ্য প্রমাণ দেখাইছে যে আমার নাম এটাই ঠিক আছে। এর পাশাপাশি যখন আমরা যাব, দেখেন যে এইখানে আবার লাল কালিও কিছু কিছু ব্যবহার করা আছে। লাল কালিটা কখন ব্যবহার করে, তো মনে রাখবেন ওই যে তসদিক স্তরে যদি কোনো প্রকার সংশোধনী করা হয়, আপনার নামে সর্বপ্রথম কি ছিল, মাঠ জরিপ ছিল, সেইটা থাকে নর্মালি কালো কালিতে। এর পরবর্তীতে তসদিক করার পরে সরকার যখন এন্ট্রি করতেছে সবুজ কালিতে, এর মধ্যে যখন ওই তসদিক স্তরে তসদিক অফিসার আপনার জমি কম বেশি করে দিল দলিলপত্র দেখে, ওই এন্ট্রিটা তখন লাল কালিতে রাখা হয়। ওই জন্য তসদিক অফিসারের স্বাক্ষরটাও দেখবেন যে লাল কালিতে থাকে। এটা এই জন্যই করা হয় তা যাতে জরিপ স্তরে কোনো উপরের কর্মকর্তা ভিজিট করার জন্য আসলে উনি বাস্তবটা ধরতে পারেন, যে এই খতিয়ানের উপর প্রথমে কি ছিল, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে। তাহলে সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে সবুজ কালি, এরপরে হচ্ছে লাল কালি, যেটা তসদিক স্তরে ব্যবহার করা হয়। এখানে যেমন ধরেন যে জমির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসি এর মন্তব্য কলামে, যেটা আমরা বললাম যে ওয়ার্কিং ভলিউম বলেন, যেখান থেকে দলিল নাম্বার পাওয়া যাচ্ছে। এর মন্তব্য কলামটা দেখার চেষ্টা করেন যে এখানে পেন্সিলে অসংখ্য দলিল নাম্বার কিন্তু লেখা আছে পেন্সিলের মধ্যে। এই দলিলগুলা মূলে এই খতিয়ানে জমিগুলা রেকর্ড করা হয়েছে, এখানে দলিল নাম্বার এবং তারিখ দেওয়া আছে। জাস্ট একটু যদি আমরা আর একটু ভালো করে দেখার চেষ্টা করি, ধরেন যে 90/26 দেওয়া আছে, 27/9/1984।
তো এইরকম দলিল নাম্বারগুলা দেওয়া আছে যে কোন দলিল মূলে এই রেকর্ডটা হইল। তো এইভাবে আপনি একটু জানতে পারেন। আর যদি আমরা দেখার চেষ্টা করি, যেটা আমরা বলেছি যে এই সর্বপ্রথম এই খতিয়ান নাম্বার ছিল 11, যখন মাঠ পর্চা দেওয়া হয়েছে 11 নম্বর খতিয়ান ছিল। পরবর্তীতে ডিপি পড়ার পরে এই খতিয়ানের নাম্বার হয়ে গেছে 49, কারণ ওই যে ওই এলাকার মৌজার নাম অনুযায়ী, যেমন বললাম এ নামের ব্যক্তিরা প্রথমে আসবে, বি নামে, তারপর সি নামে, তারপর, তো ওই জন্য তার খতিয়ান নাম্বারটা চেঞ্জ হয়েছে। আর ডিপি নাম্বার হিসাবেই পরবর্তীতে গেজেট হবে। তাই কোনো খতিয়ান আপনি যদি ডিপি নাম্বার থাকে ওইটাই খতিয়ান নাম্বার, এটা আপনি বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে জাস্ট দুইটা কালি, আরও কালি ব্যবহার হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। জাস্ট এইখানেও যদি আমরা দেখি মোটামুটি আমাদের অন্য কালি দেওয়া নাই, জাস্ট একটু দেখার চেষ্টা করি। আর একটা খতিয়ান থাকার কথা, জাস্ট একটু দেখি আমরা। তার এইখানে মোটামুটি আমাদের অন্য কালি আছে, এইটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো এই খতিয়ানেও আমাদের যেটা হয়েছে দেখেন, এইখানে আরেক প্রকারের কালি হচ্ছে আমাদের সবুজ তো আছে, আমরা বুঝলাম প্রাথমিকবার যে যেইভাবে জমিগুলা রেকর্ড হয়েছে। এরপরে লাল কালিতে হচ্ছে যে পরবর্তীতে যখন সেখানে অ্যাডিশন করা হইল। এরপরে দেখেন যে এখানে ব্লু বা নীল প্রকারের একটা আমরা কালি দেখতেছি, দেখেন এখানে ব্লু বা নীল প্রকারের কালি ব্যবহার করা আছে। এই ব্লু ব্যবহার করার মানে হচ্ছে 30 ধারায় আপত্তি করে এই খতিয়ানে জমি অ্যাড করা হয়েছে। যেই দাগগুলা বা যে জমিটা আমরা ব্লু আকারে দেখব, জাস্ট আর একটু দেখি, এটা হচ্ছে 30 ধারায় আপত্তি দায়ের করে অন্য খতিয়ান থেকে কেটে এইখানে এগুলা এন্ট্রি করা হয়েছে, ওই জন্য এখানে দেখেন যে ব্লু আকারে রাখা হয়েছে। এবং এই খতিয়ানের বিরুদ্ধেও যেই প্রকার দেখেন যে 30 ধারায় আপত্তি দায়ের হয়েছিল, তো ওনারাও জমি নিতে পারে নাই। নর্মালি এরকমই হয়, হাজারো আপত্তি দায়ের হয়, সবাই কিন্তু সব জায়গায় জমি পায় না। এর পরবর্তীতে যদি এখানে ফাইনাল আরেকটা স্তর বাকি আছে, যে ছবিটা নেওয়া হয়েছে এটা আপিল স্তরটা বাকি আছে, আপিল স্তরে কালো কালি ব্যবহার করা হয়। তাহলে টোটাল আমরা 4 প্রকারের কালি পাবো। এই যে যেগুলো সবুজ কালার এটা ছিল প্রথম স্তরে, এরপরে লাল কালার যেগুলা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় স্তরে এন্ট্রি হয়েছে, আর এই যে নীল কালারটা হচ্ছে তৃতীয় স্তরে। আর চতুর্থ স্তরে যদি আপিল স্তরে কোনো জমি পাওয়া যায় তখন কালো কালিতে এগুলো এন্ট্রি করা হবে, যাতে এই খতিয়ানটা যে কোনো সময় যদি উপরের কর্মকর্তারা ভিজিট করতে আসেন তারা যাতে বুঝতে পারেন যে খতিয়ানটাতে কোন স্তরে কি কাজগুলো করা হয়েছে। আর একই রকমভাবে দেখেন যে এখানে দলিল নাম্বার দেওয়া আছে, পেন্সিলে লেখা থাকে। আর এইখানে যদি জাস্ট আমরা আরেকটু দেখার চেষ্টা করি, মোটামুটি আমাদের ওই কেস নাম্বারগুলাই দেওয়া আছে যে এত নাম্বার এতগুলো কেস দায়ের হয়েছে। তো প্রতিটা কেসের মধ্যেই যে এখানে সব জিরো, কেউ জমি নিতে পারে নাই। 129 নম্বর একটা কেস হয়েছিল, 152 নম্বর একটা কেস, 156 নম্বর একটা কেস, মানে 3টা আপত্তি দায়ের হয়েছিল এই খতিয়ানের বিরুদ্ধে, প্রতিটাতেই জিরো। যদি আপনার এখান থেকে জমি যদি কর্তন করা হয় তাইলে ওইটার উপরে জমি লেখা থাকবে যে 129 এতটুকু ওইখান থেকে কর্তন করা হয়েছে। তো এইভাবেই বাংলাদেশে বর্তমানে খতিয়ানগুলা আমাদের কি হচ্ছে, ফাইনালি এই কাজগুলা যখন যখন এরকম হইল, যেটা আমরা বললাম চূড়ান্ত ঝাঁজ পর্যায়ে, তখন কি করবে, এই ড্রাফট থেকে তারপর আরেকটা কপি তৈরি করবে একদম পিওর, যেখানে কোনো কাটা ঘষা মাজা কিছুই থাকবে না, ওই রকম করে ওইটাকে প্রিন্ট করে, যেটা আমরা দেখাইলাম ওই রকম প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আপনার এইরকম প্রিন্ট আকারে সেটা দিবে, আর প্রতিটার মধ্যে এইরকম একটা সিল মেরে দিবে, দেখেন যে প্রত্যয়ন করা যাইতেছে যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের এত ধারা মোতাবেক এইগুলা কি করা হইল, সত্যলিপির অবিকল নকল। তো প্রতিটার মধ্যে এরকম কপি দিয়ে আপনি 100 টাকা খরচে নিচে এগুলা সংগ্রহ করবেন। এই ছিল মোটামুটি যদি আমরা বলি যে এই জরিপ রিলেটেড জিনিসগুলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এইটাও যেমন ধরেন যে জরিপকালীন একটা নকশা, যেটা এখনও ফাইনালি গেজেট হয় নাই, সামান্য কিছু দেখা যাচ্ছে। তো এইটা ছিল আমাদের জরিপ কিভাবে হয়। আর এই রিলেটেড আমরা যেটা বললাম, সরকার 2015 সালে একটা গেজেট দিয়ে জাস্ট এখানে বলছিল যে চূড়ান্তভাবে যে খতিয়ানগুলো প্রকাশিত হয় এগুলাতে যদি কোনো কি থাকে, আমাদের করণিক ভুল থাকে, অথবা প্রতারণামূলক যদি ভুল থাকে, অথবা বোনাফাইড ভুল থাকে, এটা আমরা কিভাবে সংশোধন করব। তো এইখানে সামান্য কিছু কথাবার্তা বলা ছিল, অতটা ডিটেইলে তেমন কিছু ছিল না, বলতেছে যে করা যাবে। তো
তো পরবর্তীতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে যেই পরিপত্রটা আমাদের দরকার, এই যে 2021 সালে ওইটাকে আরো বড় করে দেওয়া হয়েছে, যেটা আমাদের কাজের জিনিস। তো আজকের আলোচনায় আমরা এইখান থেকে আপনার কি কি জিনিসটা আমরা সংশোধন করতে পারবো সেইটা একটু আমরা দেখার চেষ্টা করি, যেটা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। তো প্রাথমিকভাবে এখানে তারা আইনগত ভিত্তিটা তুলে ধরছে যে কোন আইনের মধ্যে এই জিনিসটা আছে, কি করা যাবে। এইটা লিখার পর আমরা বাস্তবটাই চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের খতিয়ানে করণিক ভুল বলতে আমরা কি বুঝি। এতক্ষণ যে আমরা বললাম করণিক ভুল করণিক ভুল, করণিক ভুল বলতে আসলে আমরা কি বুঝি, তারা সেখানে বলতেছে যে করণিক ভুল এমন ভুল যা প্রকৃতই সরল বিশ্বাসে ভুলক্রমে অসাবধানতায় হয়েছে বলে বোঝা যাবে। এরূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল এমন প্রতিভাত হবে না। এই ভুলের সাথে অন্য কারো স্বার্থ বা স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না, এবং যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না। মূলত কথা হচ্ছে করণিক ভুল মানে এমন ভুল যেখানে কারো মালিকানা নষ্ট হয় না, নতুন কোনো মালিকানা সৃষ্টি হয় না। শুধুমাত্র ধরেন যে আপনার নামের পিছনে ভুল, সামনে ভুল, টোটাল জমির অংশে ভুল। টোটাল জমি আপনার 100 শতক হবে, ওইখানে ক্যালকুলেশন করতে হয়তো লেখা আছে 110 শতক। এই রকম জিনিসগুলাকে তারা করণিক ভুল বলতেছে, এবং এখানে তারা কিছু নমুনা দিছে যেগুলো হয়তো যেইটা আপনার সাথে যায় ওইটা আপনি মার্ক করে রাখবেন। যেমন ধরেন যে যেখানে বলতেছে যে খতিয়ানে মালিকের নিজ নাম কিংবা পিতার নাম, মাতার নাম, স্বামীর নামের করণিক ভুল। যেমন আব্দুর রহমানের স্থলে আব্দুর রহমান নামের কিছু ভুল, সরেয়ার পরে বিসর্গ দিয়ে রহমান লেখা হয়েছে। রহিম মিয়ার স্থলে রহিম আলী। মানে মূলত কথা হচ্ছে মূল নামটা ঠিক আছে কিন্তু আশেপাশে সামনে পিছিয়ে আপনার ভুল, এগুলো একটা করণিক ভুল, যেটা সংশোধন করলে মালিকানার কোনো সমস্যা হবে না। এরপরে ধরেন যে পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রীর পদ পদবি বা বংশগত পদবিতে ভুল। আপনার পিতার নামের শেষে ধরলাম যে মজুমদার আছে, তালুকদার আছে, সর্দার আছে, চৌধুরী আছে, আইডি কার্ডও আছে, কিন্তু আপনার খতিয়ানে আসে নাই, তো ওইটা আপনি সেখানে ঠিক করতে পারবেন। এরপরে পিং মানে পিতা, জং মানে হচ্ছে স্বামী, এর ক্ষেত্রে ভুল। মানে ধরেন যে জমিলা বেগম, এর পিতা হচ্ছে জামাল উদ্দিন, কিন্তু রেকর্ডে দেওয়া হচ্ছে যে পিতার স্থলে জং দেওয়া হয়েছে, যে স্বামী দেওয়া হয়েছে, বা স্বামীর স্থলে পিতার নাম দেওয়া হয়েছে, এরকম ভুলগুলা। এটা ছাড়া আপনার ঠিকানায় ভুল। এরপরে বলতেছে যে খতিয়ানের অংশের গাণিতিক ভুল। যেমন ধরেন দুইজন মালিক 50 আর 50, 100 শতক হবে অংশটা, সেখানে হয়তো 60 আর দেওয়া আছে 50, মানে 110 হয়ে যাচ্ছে। মোট 100 হবে কিন্তু মোট 110 হচ্ছে। এইরকম ভুলগুলা, এগুলো একটা করণিক ভুল। এরপরে এরকম অসংখ্য দেওয়া আছে যে ধরলাম যে দাগ নাম্বারের ভুল হয়েছে করণিক। এরপরে দাগে যে মোট জমির পরিমাণের মধ্যে ভুল হয়েছে, ধরেন যে 1 একর 27, এখানে দেওয়া আছে যে 1 একর মাত্র, যদি আমরা বলি 0.27 দেওয়া আছে, মানে জাস্ট 1 একরের একটু বেশি এইরকম। এটা ছাড়া যদি আমরা বলি মোটামুটি এখানে অনেকগুলা দেওয়া আছে, তো এগুলো আপনারা পড়ে নেবেন, কাজের কিছুই না। আমরা দেখি এখন খতিয়ানে প্রতারণামূলক এন্ট্রি জিনিসটা। তো প্রথমেই বলতেছে যে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান, যেমন পরস্পরের যোগসাজশের মাধ্যমে মাঠ পর্যায় হতে চূড়ান্ত প্রকাশনা পর্যন্ত যে কোনো পর্যায়ে জালিয়াতি আশ্রয় গ্রহণ করে খতিয়ান প্রস্তুত করা, কোনো প্রকার জাল জালিয়াতির মাধ্যমে। 2 নম্বর হচ্ছে যে খতিয়ানের 2 নম্বর কলামে যে অংশ কলাম আছে, যে কে কতটুকু মালিক। ধরলাম আপনারা 5 ভাই মালিক, এক ভাই একটু চালাক, সে কি করলো, তার অংশটা একটু বাড়ায় নিল। সবাই হয়তো 10 শতক 10 শতক করে 50 শতক পাবেন, উনি এমনভাবে অংশটা দেখাইলো যে উনি পাচ্ছেন 15 শতক, বাকিরা জমি কম পাচ্ছেন। তো ওইগুলার জন্য এসিল্যান্ডের কাছে আবেদন করলে আপনার হয়ে যাবে। এরপরে সরকারি 1 নম্বর খতিয়ানের যে জমি বা অর্পিত সম্পত্তি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অথবা ওয়াকফ, দেবোত্তর প্রভৃতি সম্পত্তি প্রতারণামূলকভাবে ভিন্ন নামে রেকর্ড হওয়া। জরিপ কাজে দেখবেন যে যেই সমস্ত জমি সরকারি জমি বা বিভিন্ন সংগঠনের জমি, এলাকার প্রভাবশালীরা তাদের নিজ নামে রেকর্ড করে নেয়। তো ওই রকম ক্ষেত্রে এখানে একটা সুযোগ দিচ্ছে যে সরকারের মামলা করার দরকার নাই, জাস্ট আপনারা নোটিশ দিয়ে কি করতে পারবে, এটা তারা সংশোধন করে দিতে পারবে। সরকারি জমি সরকার তার খাস খতিয়ানে নিয়ে যাবে। এটা ছাড়া খতিয়ানে ঘষা মাজা কাটা, ওভার রাইটিং, তো এইগুলার ক্ষেত্রে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি ধরা পড়ে এগুলোও ঠিক করা যাবে। আরেকটা তারা বলতেছে যে বোনাফাইড মিস্টেক, প্রকৃত যে ভুলটা,
একটা হইতে পারে যে আপনার বাবা মারা গেছে, ধরেন যে আপনার জরিপ কাজ শুরু হয়েছে, আপনার বাবার নামে রেকর্ড হয়েছে, এখন জরিপ কাজ শেষ হওয়ার আগে আপনার বাবা মারা গেছে, তো ওই ফাইনালি আপনার বাবার নামে আসবে, আপনাদের নামে তো রেকর্ড হবে না, তো তখন আবেদন করলে আপনাদের নামে কি করবে, রেকর্ডটা করে দিবে। এরপরে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপ চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটার আপনি বাস্তব পাবেন। আপনি হয়তো ধরেন যে আমার নিজের ক্ষেত্রেও আমি যদি বলি, জাস্ট 2017 সালে আমি সম্পত্তি ক্রয় করছি, তো জরিপটা হয়ে গেছে 2010 সালে, ওই যার নামে রেকর্ড তার নামে মাঠ জরিপ হয়ে গেছে, এখনও গেজেট হয় নাই। এখন এই 2017 সালে আমি যে জমিটা ক্রয় করছি এটা শুধু আমি নামজারি করছি, রেকর্ড কিন্তু এখনও আগের মালিকের নামে। আর রেকর্ডটা এই জাস্ট 2025 সেপ্টেম্বরের দিকে পাবলিশড হবে। এখন আমার নামে কিন্তু রেকর্ডটা নাই, খতিয়ানটা খুলবে কার নামে, আগের মালিকের নামে। তো আমি শুধু নামজারি করে নিজে সম্পত্তির মালিকে আছি, তো আমি এখন কি করব, আমি কি রেকর্ড সংশোধনের মামলা করব? তো কথা হচ্ছে যে দরকার নেই, এই আমি ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করে আমি এসি ল্যান্ডের কাছে অ্যাপ্লিকেশন দিব যে এই জমি আমি মালিক, রেকর্ড পর্যায়ে তার নামে হয়েছে, তখন আমি ক্রয় করে নিয়েছি, রেকর্ড সেখানে সংশোধন করা হয় নাই আর করা সম্ভব না, তো তখন আমার আদালতে না গিয়ে এসি ল্যান্ড অফিসে এই কাজটা আমি করতে পারবো। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, জরিপ ম্যানুয়ালের একটা নর্মাল নিয়ম হচ্ছে, যদি মাঠ পর্যায়ে কোনো জমির কোনো মালিক না থাকে, ধরেন যে আপনি বিদেশে আছেন, মাঠ পর্যায়ে জরিপ জল আসছে, আপনারে খুঁজে পায় নাই, তো তারা কি করবে, তো তাদেরকে আদেশ হচ্ছে ওই জমিটার পূর্ববর্তী রেকর্ডে যে মালিক, ধরেন যে এস এ রেকর্ডে করিম সাহেব মালিক, আপনি তার কাছ থেকে কিনছেন, দখলে আছেন, আপনি মাঠ পর্যায়ে নাই, রেকর্ডের নিয়ম হচ্ছে তাইলে আপনি ওই করিম সাহেবের নামে রেকর্ড করে দেন। এটা হচ্ছে নিয়ম, কারণ আপনাকে তো আর খোঁজা সম্ভব না। তাইলে যদি কোনো মালিককে না পাওয়া যায়, জরিপ ম্যানুয়ালের নিয়ম হচ্ছে পূর্ববর্তী যিনি রেকর্ডের মালিক তার নামে সম্পত্তি রেকর্ড করে দেওয়া। আপনার প্রতিকার হচ্ছে, রেকর্ড যখন হয়ে যাবে আপনি দলিলপত্র দেখায় এসি ল্যান্ডের কাছে আপনার নামে আপনি নামজারিটা করে নেবেন, ঝামেলা শেষ, আদালতে মামলা করতে হবে না। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা তখনই মামলা করব যখন আপনার নামে রেকর্ড হয় নাই, অন্যজনের নামে হইছে, আর উনি সেটা দাবি করতেছেন অথচ আপনার কাছে প্রমাণ আছে, তখনই আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন। আর যেই ক্ষেত্রে ওই মালিকের কাছ থেকে আপনি কিনছেন, আপনার কাছে দলিল আছে, দখল আপনার, শুধু জরিপ কাজে আপনি ছিলেন না, তখন এইটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে বলতেছে যে অর্পিত সম্পত্তি বিষয়ক, আমরা জানি অর্পিত সম্পত্তির দুইটা তফসিল আছে, ক তফসিল, খ তফসিল। তো এটা বলতেছে যে খ তফসিলের সম্পত্তি হইলে যদি রেকর্ডও খ তফসিলে থাকে আপনি নামজারির আবেদন করে দিবেন। আরেকটা হচ্ছে দেওয়ানি আদালতের রায় যদি কোনো ব্যক্তি কি করে কোনো প্রকার খতিয়ান সংশোধনের আদেশ পায় তখন সেটা করে দিতে হবে। তো এর মধ্যে পদ্ধতিটা কি হবে, তো নর্মালি এখনও অনলাইনে আবেদন করতে পারেন না, আপনাকে যেটা করতে হবে ম্যানুয়ালি 20 টাকা কোর্ট ফি দিয়ে যাবতীয় দলিল দস্তাবেজ মানে ওইটা সাপোর্টিং ডকুমেন্ট সহ আপনি এসি ল্যান্ডের কাছে আবেদন করবেন, এসি ল্যান্ড এটাকে একটা মিস কেস হিসাবে গণ্য করবে। এইগুলা যখন আপনি দিবেন তারপরে এসি ল্যান্ডের দায়িত্ব বলতেছে যে উনি 7 দিনের মধ্যে কি করবেন, যে ওই সম্পত্তি রিলেটেড যাবতীয় কিছু তহসিলদারের কাছে পাঠাবেন, যে যাবতীয় কিছু তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য, যে এই ব্যক্তি যে দাবি করতেছে আসলে কি দাবিটা সত্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য উনি সেখানে এই জিনিসটা করবেন। এরপরে যেটা বলতেছে যে আপনি যেদিন থেকে আবেদন করলেন অনধিক 90 দিনের মধ্যে আপনার ওই আবেদনটা নিষ্পত্তি করা, হয় আপনার নামে হবে অথবা রিজেক্ট করবে, দুইটার একটা হইতে পারে। তাইলে আমরা 90 দিনের মধ্যে একটা টাইম লিমিট দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে, তবে 90 দিন কার্য দিবস, মোটামুটি 4 থেকে 5 মাস সময় হয়, এই সময়ের মধ্যে উনি এটা নিষ্পত্তি করবেন। এখন যদি আপনার বিপক্ষে যায় আপনি তার কাছে আবার 30 দিনে রিভিউ করবেন, নাইলে এডিসির কাছে কি আপনি আপিল দায়ের করবেন। তো আপিল দায়েরের যেই অন্যান্য সময়গুলো দেওয়া আছে, যেমন ধরেন যে 30 দিনের মধ্যে আপনি হয় আপিল দায়ের করবেন এডিসির কাছে, যদি এডিসির আদেশে আপনি সংক্ষুব্ধ হন, এরপরে আমাদের 60 দিন আছে, এরপরে 90 দিন আছে, এরকম টাইম ফ্রেম দেওয়া আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। আর এখানে যেটা বলতেছে যে এসিলেন সাহেব যে আদেশটা দিবেন, আদেশের এই যে 30 দিন সময় থাকে আপিল করা, রিভিউ দায়ের করার, আদেশের 30 দিন পর্যন্ত উনি সংশোধন করবেন না, মানে আদেশ দিবেন যে আপনার নামে এটা সংশোধন হবে, তবে 30 দিন পর্যন্ত কাজ করবেন না, কারণ অন্য পক্ষ আপিল করতে পারে।
তো 30 দিনের মধ্যেও যখন কোনো আপিল দায়ের হবে না, রিভিউ দায়ের হবে না, তখন গিয়ে তার আদেশটা তামিল হবে, মানে বাস্তবায়ন করা হবে। তো এইরকম জিনিসগুলো দেওয়া হয়েছে, এরকম নিয়ম কানুনটা দেওয়া আছে মোটামুটি। আর আপনার কাছ থেকে কি হইতে পারে, খরচাপাতি আসতে পারে, অনেক কিছু বলা আছে। মূলত আমাদের নামজারির জন্য যেই খরচ, ম্যাক্সিমাম আপনার ওই, ধরেন যে আপনি 20 টাকা দিয়ে আবেদন করলেন, এরপরে 50 টাকা নোটিশ জারি ফি, 100 টাকা আপনার খতিয়ান ফি, আর 1000 টাকা আসবে ওই যে রেকর্ডটা সংশোধন ফি। অর্থাৎ নামজারির জন্য যে 1170 টাকা খরচ, আপনার ওই খতিয়ানের করণিক ভুল, গাণিতিক ভুল, এই যে যে প্রকারের ভুলগুলার খরচও 1170 টাকায় আপনাকে পরিশোধ করতে হবে। এটাই এখন পর্যন্ত নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমরা যেটা রিকোয়েস্ট করব, এইটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখেন, আপনার যেইটা কাজে আসে ওইটা হাইলাইট করে রাখেন, কারণ সবার সমস্যা একরকম না, এক একজনের সমস্যা দেখবেন যে এক এক রকম। তো আশা করি সেক্ষেত্রে উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের প্রশ্ন এবং তার অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। জি, ওয়ান বাই ওয়ান প্রশ্ন করবেন, তাহলে আমরা উত্তর দিতে সহজ হবে। সালাম আলাইকুম। বলো। হ্যাঁ, বলছিলাম যে এই আহ, অনেক সময় দেখা যায় যে একটা খতিয়ানে 1000 দাগ, মনে করেন আমি সার্চ করলাম তো 1000 দাগের একটা খতিয়ান হওয়ার কথা। 1000 দাগের সাথে দেখি যে এই আরো দুইটা বা একটা খতিয়ান যুক্ত আছে, দেখা যাচ্ছে নাম দিলে চলে আসে দাগ নাম্বার, ও, আপনি খতিয়ানের যেটা দাগ নাম্বার অনলাইনে চলে আসে। বলতেছেন সেটা, ওই জন্য এখনকার অনলাইনে জি এইটা জি জি এখনো, জি। এটা এখনো সিস্টেমের দোষ। এটা ওই খতিয়ানা হয় না, এটা সিস্টেমের দোষ, বুঝছেন কিনা? সিস্টেমটা, অনলাইন সিস্টেমটা এখনো 100% কারেক্ট না, ওই জন্য। বুঝছেন? পরে আবার আপনি আহ, ওই নির্দিষ্ট দাগ নাম্বারটা দিয়ে সার্চ দিবেন, ওই খতিয়ানের ভিতরে কিন্তু ওই দাগগুলা নাই, বুঝছেন কিনা? এটা আমিও অনেক লক্ষ্য জি। করছি। কিন্তু এটা জাস্ট একটা সিস্টেমের দোষ, হয়তো পরবর্তীতে আপডেট হবে। ওকে ভাই, ঠিক আছে। জি, বাকি। জি। আর আপনার আপনার বইয়ে কি এই প্রশ্ন, এই যেগুলো লেকচারটা দিলেন, এগুলো কি বইয়ের ভিতরে আছে আপনার জি কিছুটা? জি, দেওয়া, এটা দেওয়া আছে, এগুলো সবগুলাই দেওয়া আছে আপনার। বইটা তো জি, অনেক বড়, আপনার বইটা প্রায় আপনার পেয়েছি আজকে। 374 পাতার বই, তো জরিপ জরিপ অংশে দেওয়া আছে, দেওয়া আছে। বইটা পেয়েছি, ধন্যবাদ আপনাকে অনেক ভাইয়া। জি জি। মারজান চৌধুরী বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে, বলেন। আমার প্রশ্নটা হলো, আজকের সাথে রিলেশন নাই, মানে সম্পর্ক না আর কি, বহালকরণ দলিল আর ভূমি সংশোধন দলিল এবং না দাবি দলিল। হ্যাঁ, জি। যদি কেউ দেয়, যদি আবার কিছু বছর পরে আবার যদি মানে রেজিস্ট্রি করে লওয়ার পরে যদি আবার দাবি করে, এই বহালকরণ দলিল, ভূমি সংশোধন দলিল, না দাবি দলিল বাতিল করার পরে দাবি করবো না, দাবি করবো না? না, কথাটা বুঝেন, সমস্যা এক নাম্বার কথা হচ্ছে, না দাবি দলিলে ওনার তো দাবির কিছুই নেই, কথাটা আগে বুঝেন। এক নাম্বার, আমরা না দাবি দলিল দিয়ে শুরু করি, বুঝছেন কিনা? না দাবি দলিলে তো উনি মালিকানা দাবিই করেন না, কারণ না দাবি দলিলে মালিকানা যায়ই না, কথাটা বুঝছেন কিনা? আমরা বলি জি যে হয়তো আপনার নামে ভুলক্রমে একটা খতিয়ান হয়ে গেছে, এখন যিনি মূল মালিক উনি ইচ্ছা করলে আদালতে 2-4 বছর মামলা করে ঠিক করতে পারে, অথবা আপনার সাথে আলোচনা করে আপনার কাছ থেকে একটা দলিল করে ঠিক করতে পারে। এখন আপনি ধরেন না দাবি দলিল দিলেন, তো কয়দিন পরে আপনি কি মালিক হবেন? আপনি তো মালিকানা ছাড়েনই নাই, কারণ মালিকানা তো না দাবি দলিল দিয়ে যায় না, বুঝছেন কিনা? তার মানে হচ্ছে যে না দাবি দলিল দিয়ে তো আপনি মালিকানাই অর্জন করেন নাই। না দাবি দলিল শুধু করণিক ভুল, গাণিতিক ভুল বা ভুল কমে আপনার নামে হয়ে গেলে ওইটা সংশোধন করার জন্য দেওয়া হয়। এটা হচ্ছে এক নাম্বার কথা, বুঝছেন কিনা? আর জি। 2 নাম্বার যেটা বহালকরণ দলিল, নর্মালি একে তো এই দলিলগুলা কম হয় আর বর্তমানে হবেও না। আগে যেটা হইতো, যে যেটা আমরা বললাম যে নাবালকের পক্ষে মা বিক্রি করে দিত, ভাই বিক্রি করে দিত, তো ওই দলিলটা ত্রুটিপূর্ণ থাকে যাইতো তখন, বুঝছেন কিনা? জি ত্রুটিপূর্ণ কেমন, ধরেন যে 3 বছরের মধ্যে তো ওই নাবালক মামলা করে জমি ফেরত পাইতে পারতো, এটা তো লিগাল। এখন ধরেন যে 3 বছর বেশি হয়েছে, ধরেন 5 বছর হয়েছে, এখন হুম, আপনি নামজারি করতে গেলে এসিলেন্ট করতো না, বলতো যে উনার জমি উনার মা কিভাবে বিক্রি করে, এটা ত্রুটিপূর্ণ, আমি নামজারি করব না। মানে আপনি নামজারি করতে পারতেছেন না, যিনি মালিক উনি মামলা করেও জমি পাচ্ছে না, কারণ 3 বছর শেষ। কথাটা হচ্ছেন কিনা?
তো জি জি এখন আপনি যদি ওনার সাথে সমঝোতা করেন, উনি যদি রাজি হয়, আপনাকে একটা বহালকরণ দলিল করে দিবে যে যেই দলিলটা হইছে ওইটা কার্যকর থাক। তো তখন আপনি দুইটা সহ এসিল্যান্ডের কাছে গেলে এসিল্যান্ড নামজারি করে। এখন আপনি যেটা কাউন্টার প্রশ্ন করলেন, ওই বহালকরণ দলিল যদি উনি বাতিল চায়, নর্মালি উনি যদি বাতিল চাওয়ার তো যুক্তি নেই, ওনার মালিকানা থাকলে তো উনি মামলা করে আপনার কাছ থেকে জমিয়ে নিয়ে নিত। কথা বুঝছেন কিনা? উনি তো ওই 3 বছরের মধ্যে পারলে তো আপনার থেকে জমিটাই নিয়ে নিত, তো উনি তো মামলা করে নাই। কথা বুঝছেন কিনা? উনি তো মামলাটা হ্যাঁ। করে নাই। আর আরেকটা যেটা বললেন ভূম সংশোধন দলিল, তো ভূম সংশোধন দলিলে নর্মালি যেটা আমরা বললাম, এখানেও কি হয় না, আপনার মালিকানা কম বেশি করা যায় না। যেমন 10 শতকের 20 শতক করতে পারবেন না। ধরেন যে আপনার 120 নাম্বার খতিয়ান হওয়ার কথা ছিল, 220 নাম্বার খতিয়ান লেখা হয়েছে। তো ওইটা ঠিক করার জন্য আপনি ভূম সংশোধন করেন, তো আপনি পরে এইটা বাতিল কেন ছাবেন? আগে নিজে যুক্তিটা করেন। মানে আমি আমি কেন আর বাতিল চাবো? আমি বলতেছি না দাবি দলিল গ্রামও দেয়া মানে মানে গ্রাম অঞ্চলে দেয়া যায় কি, জি গ্রাম পর্যায়ে দেখা যায় এখানে মালিকানা আছে অনেক বছর, মানে 80 বছর 50 বছর আগে সম্পত্তিটা লইছে, লোয়ার পরে দেখা জি। যায় এক ভাই মালিকানা দুই ভাই মালিকানা আছে, এখানে না দাবি দেয় যদি কোনো না দাবি দিয়ে কারণবশত লাভ নেই, ওই তো আপনাকে যেটা আমরা লিগালি বললাম, না দাবি দিয়ে আপনি বুঝবেন, বললেন না দাবি দিয়ে কোনো কাজ হবে না, না দাবি দিলেও তার স্বার্থটা থাকবে। বুঝছেন কিনা? তার মালিকানা না দাবি মালিকানা তো হস্তান্তর হয় না না দাবি দলিলে, কিন্তু জি জি এখানে দেখা যায় 40 বছর আগে লইছে, 20 বছর আগে লইছে, তারা নামজারি মামজারি করে 5 6 3 4 বিক্রি করে লেছে, দুই তিনটা জি। বিক্রি হয়ে গেছে, তাহলে দেখা যায় এখানে আবার না দাবি দিছে কোনো, না দাবি দেওয়ার পরে আবার যদি কোনো কারণবশত 4 5 বছর বুঝি পরে দাবি করে, সে ব্যক্তি দাবি বলাই কি আগে না দাবি দলিলটা বাতিল চাইবে না? না, এক নম্বর কথা হচ্ছে কি ভাই, দেখেন, এক নম্বর কথা হচ্ছে গাঁও গ্রামের সালিশ এক জিনিস, আর লিগ্যাল কথা এক জিনিস, এটা কিন্তু আপনারা বুঝতে হবে, তাই না? এখন জি ধরেন যে জি 40 বছরের পুরাতন একটা দলিল দিয়ে লিগালি উনি জমি উদ্ধারই করতে পারবে না। কথা বুঝছেন কিনা? যদিও ধরেন যে দলিলটা বৈধ, ধরেন আপনার বাবা 1980 সালে একটা জমি কিনছে, দলিল আছে, দখল আপনাদের নাই। কথা বুঝছেন? ধরেন আমার কাছে দখল, এখন ওই হুম। দলিলটা দিয়ে আপনি কিন্তু আইনগতভাবে আমার থেকে সম্পত্তিটা নিতে পারবেন না। এখন গাঁও গ্রামের সালিশে বৈশা হয়তো আমি আপনারে কিছু কম্পনসেট করলাম, আর আমার নিরাপত্তার জন্য আপনারে বললাম যে একটা দলিল করে দেন, আপনি আর দাবি করবেন না। কাহিনীটা বুঝছেন কিনা? যাতে আর বুঝছি ঝামেলা না বুঝছি হয়। তার মানে বুঝছি। এই জিনিসটা ক্লিয়ার থাকবেন যে না দাবিতে কোনো মালিকানা ক্ষুণ্ণও হয় না, মালিকানা অর্জিতও হয় না, বাকি সব কিছু হয়। মানে আপনার ওইখানে কোনো মালিকানা আসে না, আর মালিকানা যায়ও না, আগের অবস্থায় থাকে। বুঝছেন কিনা? এইটা মাথায় রাখবেন। আরেকটা প্রশ্ন হলো আমার, জি। ডিগ্রি জারি আর তামিল কি এক জিনিস? না, নর্মালি হচ্ছে কি, দেখেন, তামিল মানে বলে কি, যে কোনো আদেশ, যেমন আমরা বললাম এই ছিলেন আপনার পক্ষে আদেশ দিল, 30 দিন পর্যন্ত উনি ওইটা তামিল করবেন না, মানে বাস্তবায়ন করবেন না, অপেক্ষা করবেন কেউ হুম, কোনো রিভিউ করে কিনা, আপিল করে কিনা, রিভিশন করে কিনা। বুঝছেন কিনা? 30 দিন জি। পরে গিয়ে উনি ওই যে আদেশ যেটা দিছিলেন ওইটা কার্যকর করবে। তামিলের বাংলা হচ্ছে একটা আদেশ বাস্তবায়ন করা। আর বাস্তবায়ন যে করা হ্যাঁ, প্রতিষ্ঠাতা। আর যেটা ডিক্রি জারি মানে হচ্ছে, ধরেন যে আদালতের মাধ্যমে আপনার একটা সম্পত্তির বললো যে আপনি এই সম্পত্তির মালিক, আপনারে আমরা দখল দিব। আদালত শুধু আপনি মালিক এতটুকু বলে আর কিছু বলে না। এরপরে আপনাকেই আবার আবেদন করতে হয় যে যে অধিকারটা আমারে দিচ্ছেন এটা বাস্তবায়ন করে দেন, মানে যে ডিক্রি আমারে দিচ্ছেন এটা জারি করেন। এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, আবার আপনার 5 মাস 6 মাস নানা প্রকার আইনি কার্যক্রম ঘটে, তারপরে আইসা বাস্তবে আপনারে ওই সম্পত্তিটা দখল দেয়। তো মোটামুটি বলতে পারেন যে এগুলা শুধু মানে শব্দের এই দিক ওই দিক, আর কি, অন্য কিছু না। জি। বুঝছি। স্যার আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার আমাকে একটু সুযোগ দেন স্যার। স্যার এটা হচ্ছে স্যার বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের স্যার যেটা অ্যাপিল এবং রিভিশনের স্যার যেটা আমাদেরকে একটা পিডিএফ ফরম্যাটে স্ক্যান দিয়েছেন স্যার, জি। এইটা এই আইনটা কি স্যার পরে কি স্যাট অ্যাক্ট দ্বারা কি রিপিল হয়েছে নাকি স্যার এটা এখনো বলবৎ আছে? না না, ওইটা এটা জানতে অলরেডি চাই। ওইটা রিপিট হয়ে, ওইটা বাতিল হয়ে গেছে। যেটা বেঙ্গল জি টেন্ডেন্সি একটা, ওইটা রাষ্ট্রীয় জি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন দ্বারা ওইটা রিপিল করা আছে। আর একটা জি কথা হচ্ছে যে ওই আইনটা তো আমরা এখানে দেই নাই, এটা যেটা দিছি এটা হচ্ছে সার্ভে এবং জি। সেটেলমেন্ট ম্যানুয়াল, এটা পৃথক ম্যানুয়াল। এটা সার্ভে এবং আচ্ছা স্যার। সেটেলমেন্ট ম্যানুয়াল 1935। জি। আচ্ছা স্যার, স্যার এখান থেকে তো স্যার আপনি জাস্ট খালি দুইটা পাতায় দিয়েছেন আর কি স্যার, এমনিতে কি বাকিগুলো স্যার তো পুরো কাজ নেই, ম্যানুয়াল? শোনেন, বাকিগুলো যেটা আছে না ওইটা বিশাল জরিপের ম্যানুয়াল, ওইটা আপনি ইংরেজিটা তো কাজ নাই, মানে যেটা দিয়ে আমাদের কাজে লাগবে, মানে বাস্তব জি জীবনে স্যার। আপনি যেটা কাজে লাগাইতে পারবেন, ওই জি জি। তিনটাই বিধি প্রয়োজন। আপনার প্রয়োজন হইলে আমরা টোটালটা দিয়ে দিব, সমস্যা নাই, আপনি দেখতে পারেন।
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যদি একটু দিতেন, একটু মানে দেখতাম আর কি স্যার, আচ্ছা, একটু যদি সমস্যা নাই, তাহলে বুঝতে আমি দিতেন। শোনেন, ওই যে আরেকটা আছে টেকনিক্যাল রুল 1957, একটা স্যার হচ্ছে যে এই, জি স্যার, জি স্যার, জি স্যার, এই রিসোর্সেস গুলো যদি একটু দেওয়া থাকে স্যার, তাহলে একটু স্যার একটু আমরা দেখে নিলাম আর কি স্যার আচ্ছা পুরোটা। ঠিক আমার আছে। এমনিতে পিডিএফ আকারে যেটা দিয়েছেন সেটাই স্যার সবসময় কাজে লাগবে, জি, বাকিটুকু আমি একটু দেখে রাখলাম আর কি স্যার ওকে, জ্ঞানের সাথে। ঠিক আছে। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম, আলাইকুম। জি বলেন। আচ্ছা স্যার, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো ধরেন কোনো একটা পুরনো দলিলে জি, ভুল আছে, খতিয়ান নাম্বার ভুল আছে বা দাগ নাম্বারে ভুল আছে, হ্যাঁ। জি, তো সেক্ষেত্রে ওই দলিলটা ফর এক্সাম্পল 20 বছর আগে করা বা 30 বছর আগে করা, সেই দলিলের কি ভ্রম সংশোধন দলিল করা যায়, এবং যদি করা যায় সেটা কোন শর্তে করা যায় বা সিচুয়েশনটা কি হয়? নর্মালি কথা হয় কি যে দেখেন, আপনি যদি নাম জারি করতে যান না, এই ভুলভ্রান্তিগুলো কিন্তু ধরা পড়ে তাৎক্ষণিকই, কথা বুঝছেন কিনা। কারণ এসিলের নাম জারি করতে গিয়ে তখন ওই খতিয়ান নাম্বারগুলো খুঁজে। আর কয়েকটা অবস্থা হইতে পারে, এমন হয়েছে যে 20 বছর আগে আপনার দলিল হয়েছে, পরে রেকর্ড হয়ে গেছে, রেকর্ডে আপনার নামে যথাযথ রেকর্ড হয়েছে, আপনার আগেরটা ভ্রম সংশোধন না করলেও কিন্তু চলবে। মানে ধরেন যে পরবর্তীতে যদি কোনো রেকর্ডীয় খতিয়ান চলে আসে, অথবা ধরেন যে এসিল্যান্ডের কাছে আপনি আবেদন করছেন, আপনার নিজ নামে ওই দলিল দিয়ে নামজারি খাজনা খারিজ নতুন করে সৃষ্টি হয়েছে, তখনও আপনার সংশোধন না করলেও চলবে, দরকার নেই আপনার করার। কিন্তু আপনার কখন করতে হবে? যখন ধরেন যে ওই ভুলের কারণে এসিল্যান্ড নামজারি করতেছে না, বলতেছে যে আপনার এখানে খতিয়ান নাম্বার ভুল আছে। ধরেন যে একটা খতিয়ানের যখন আমরা ওই যে 7 নম্বরের ইতিহাসটা, সেখানে অনেক খতিয়ান নাম্বার থাকতে পারে। ধরেন যে আপনি যার কাছ থেকে নিয়েছেন তার খতিয়ান নাম্বার ভুল হইলে অবশ্যই আপনারা ভূমি সংশোধন দলিল করতে হবে। কারণ ওই নাম্বারটার মাধ্যমে তো আপনি জমি পাবেন। যেমন আমরা আগত খতিয়ানটা পড়ছি না, যে আগত খতিয়ান কত থেকে আসছে। এখন ওইটা যদি ভুল হয় তাহলে তো এসিলেন আপনাকে নামজারি করে দিবে না। কিন্তু ধরেন যে উনি আরও 5 জন থেকে নিচ্ছেন, ওই নাম্বারগুলো ভুল, তাহলে সমস্যা নাই, আপনার ভূমি সংশোধন করার দরকার নাই। এখন এই ভ্রম সংশোধন করতে গেলে যে সমস্যাটা, এটার কোনো টাইম লিমিট নাই, আপনি যখন খুশি করতে পারেন। তবে যিনি বিক্রি করছেন উনি রাজি থাকতে হবে, মানে দাতা গ্রহীতা দুইজনই প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে বিকল্প দলিল যেটা, সেটা হচ্ছে ঘোষণামূলক দলিল। তবে ওইটাতেও আমরা ওই ক্লাসে বলেছি, ঘোষণামূলক দলিল হয় একপক্ষীয়। মানে ধরেন যে আপনি দলিলে একটা ভুল পাইছেন, আপনি আরেকটা দলিল করবেন যে এই ভুলটা আছে। কিন্তু নর্মালি সাব রেজিস্ট্রাররা বলে যে বিক্রেতারে নিয়ে আসেন। ভৌম সংশোধনও যে কোনো সময় করা যায়, ডিক্লারেশনও যে কোনো সময় করা যায়। তাইলে আপনি শিওর হন, যদি আপনার ওই দলিলে নামজারি আপনার নিজ নামে হয়, তাইলে ওইটা সংশোধনের আপনার দরকার নাই, বুঝছেন কিনা। বা কোনো যদি আপনি মালিকানা যাচাইয়ের ক্ষেত্রেও দেখেন যে ওই দলিল দিয়ে নামজারি হয়েছে, খতিয়ান নাম্বার ভুল আছে, কোনো সমস্যা নাই। তবে দলিল না, যে দাগ নাম্বার ভুল থাকলে সমস্যা, বুঝছেন কিনা। দাগ নাম্বার যাতে সঠিক থাকে। আচ্ছা, যে কারণে কোশ্চেনটা করা আর কি, জি, ধরেন আমার নামে নামজারি করা হয়েছে, আমার জি, নামে নামজারি হয়েছে, কিন্তু আমার আগে যারা অ্যানসেস্টোরিয়াল দলিল যাদের ছিল, বায়ারির যাদের ছিল আর কি, হ্যাঁ, তাদের দলিলে কোনো একটা ভুল আছে বা তাদের জি, এখানে একটা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার ভুল আছে। এখন আমি যখন এই প্রপার্টিটা মর্টগেজ দিতে গেলাম ব্যাংকে, জি, ব্যাংক তখন আপনার, যেহেতু ব্যাংক তো পুরো চেইনটা টানবে, জি। অ্যাটলিস্ট এসে থেকে টানবে আর কি, তো এসে থেকে যখন টানবে, যখন তখন দেখলো যে বায়ারিটা আপনার ধরেন ওই খতিয়ান নাম্বারে ভুল আছে, তখন সে আমাকে বললো যে আপনার এখানে আমি মর্টগেজ এটা নিব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে এটার প্রমোশন হ্যাঁ, দলিল না কথাটা দিবেন। আপনার জিনিসটা আমি বুঝতে পারছি। নর্মালি হয় কি দেখেন, ব্যাংকগুলার মানে দুনিয়ার যত ঝামেলা ব্যাংকের মধ্যেই, ব্যাংকে আপনারা বলে যে অরিজিনাল দলিল লাগবে, সার্টিফাইড কপি দিয়েও হবে না, বুঝছেন কিনা। তো ওই জন্য প্রতিটা ব্যাংকেই লিগ্যাল অ্যাডভাইজার থাকে, মানে আপনি যে লোনগুলা নেন ওর বিপরীতে ওই কাগজপাতিগুলা দেখে একজন আইনজীবী একটা মতামত দেয়, বুঝছেন কিনা। প্রতিটা ব্যাংকেরই লিগ্যাল অ্যাডভাইজার থাকে। আর ওই টাকাটা কিন্তু আপনার থেকেই কাটে। ওই যে যারা লিগ্যাল অ্যাডভাইসটা দেয়, ওরা ওদের উপর নির্ভর করে, বুঝছেন কি না। আপনি যে লোন পাবেন না এমন কিছুই না। আপনি ওই লিগ্যাল অ্যাডভাইজার যদি বলে যে এই যে এইখানে একটা ফল্ট আছে, তবে এই ফল্টটাতে আমার কোনো সমস্যা হবে না, মানে ব্যাংকে যদি এই অ্যাডভাইসটা দেয় যে এখানে একটা ফল্ট আছে কিন্তু ফল্টটাতে আপনার কোনো সমস্যা নাই, লোনের কোনো সমস্যা নাই, মালিকানার কোনো সমস্যা নাই, তাহলে কোনো আপনার ভেজাল নাই। এখন আপনি যেটা বলছেন এইরকম 100%, যেমন ধরেন যে একজনের ওই যে এসএ খতিয়ানের সাথে সিএস খতিয়ান মিলতেছে না, মানে কিভাবে আসলো, ব্যাংক লোন দেয় নাই, হাজারো আমার কাছেও বাস্তব আছে এরকম। মানে এসএ থেকে মালিকানা ক্লিয়ার আছে, উনি সিএস মিলাইতে পারতেছেন না, কিভাবে আসলো, ব্যাংক বলতেছে আমি লোন দিব না। তো নর্মালি যারা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার আছে, ইনারা যদি পরামর্শটা ভালো দেয়, ব্যাংকের কোনো সমস্যা হয় না, বুঝছেন কিনা।
তো আপনি যেটা কাজ করতে পারেন বা আপনার যদি বাস্তব যদি নিজের হয়, তাহলে ওই ব্যাংকের যে লিগ্যাল অ্যাডভাইজার যিনি অ্যাডভাইসটা দিছেন তার সাথে আলোচনা করে তাকে আপনি বুঝাইতে পারলে সে কিন্তু আপনার ব্যবস্থা করে দিবে। ব্যাংকের না, সাথে আমি আলোচনা করে লাভ নাই। আমি জি, নিজেও ব্যাংকার, তো আমাদের সাধারণত একটা প্যানেল লয়ার থাকে। জি, তো জি, প্যানেল লয়ার একটা লিগ্যাল ওপিনিয়ন দেয় সাধারণত, জি, এবং প্যানেল লয়ার নিজেই একটা অবজারভেশন দিয়ে দেয় যে রাইট, এইখানের আপনার ধরেন এই খতিয়ান নাম্বারটা ভুল আসছে। রাইট, তো এখন ম্যানেজাররা অনেক সময় দেখা গেল ম্যানেজার তো জানে যে আসলে সবকিছু তো আর সম্ভব না জি, অ্যাকুরেটলি করা, বাংলাদেশের যে বাস্তবতা আর কি। তো তখন সে ধরেন আপনার লোনটা দিল, পরবর্তী থেকে ব্যাংক যেটা আসলে ফেস করে সেটা হলো অডিট যখন আসে তখন আসলে এই জিনিসগুলো নিয়ে না। অডিট পেঁচায় এখন আর কি। আপনি ব্যাংকার হিসেবে আপনি কখন বাঁচতে পারবেন? আপনার উচিত হচ্ছে আপনি যে লিগ্যাল টিমকে যে আপনি যে প্রতিটার বিপরীতে সম্মানই দিচ্ছেন, তাকে তো আপনার প্রশ্ন করা দরকার যে প্রতিটা আপনি যে প্রতিবেদন দিবেন যদি ফল্ট থাকে, ওই ফল্টের আইনি ফলাফলটা কি ওইটাও আপনি মেনশন করবেন। তাইলে আপনার ব্যাংক বাঁচবে, বুঝছেন কি না? মানে আপনি এরকম যে প্রতিটা আপনার যে মতামত আসবে, উনি যেখানে যেখানে ফল্ট দেখাবে উনারে বলবেন যে ওই ফল্টগুলার আইনি পরিণামটা কি হবে ওইটাও আপনি মেনশন করবেন। তখন আপনি বাঁচতে পারবেন, বুঝছেন কি না? মানে আচ্ছা, অডিট আচ্ছা। রিপোর্ট তখন মানে নর্মালি যারা ধরেন যে একটা কথা বলি, একে তো যারা প্যানেল লয়ার থাকে আমার জানা মতো হুম। অনেকেই আছে দেওয়ানি মামলা জীবনেও করে নাই, ফৌজদারি মামলা করে, দেওয়ানি বুঝেও না, তারপরেও বিভিন্নভাবে ওই যোগসাজশে হ্যাঁ। উনি প্যানেল লয়ার। ওনার কাছে হুম। আসলে উনি ওর মতো করে উনি মতামত দিয়ে দেয়, বুঝছেন কিনা? তো ওই জন্য আপনি ম্যানেজারকে বলবেন যে আমরা যে মতামতগুলো নিচ্ছি, যে ফলটা উনি দেখাচ্ছে ওর আইনি ভিত্তি এবং ফলাফলটা যাতে ওইখানে মেনশন থাকে তার মতামতে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি ওইখানে উনি মানে নিচের দিকে যদি বিশেষ দ্রব্য দিয়ে যদি লিখে দিত যে এখানে খতিয়ানের মেনশন না থাকলেও এই যে মোটামুটি এখানে এত বছর পর্যন্ত ক্লিয়ার আছে, কোনো মামলা নাই, ঝামেলা নাই, এটা আইনগতভাবে ওইটা ফলটা কোনো ফল্ট হবে না, তাহলে আপনি দিতে পারতেন। কিন্তু সমস্যা হলো প্যানেল লয়ার কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না। এই মানে প্যানেল লয়ার শুধুমাত্র তার ওপিনিয়ন দিবে, ওপিনিয়ন দিয়ে তার কাজ শেষ আর কি, সে কোনো এইটাই ধরনের আপনার রেসপন্সিবিলিটি নেয় না। না, ওই জন্য আপনি বলবেন প্যানেল লয়ারের উপর একটা চাপ সৃষ্টি করবেন যে আপনি যেই ফলটা আমাকে দেখাবেন ওই ফল্টের আইনি মতামত আমাকে দিতে হবে। যে এই ফল্টের দরুন ওনার ব্যক্তিগত তো কিছু না। শোনেন, নর্মালি যেমন একটা সাবকবলা দলিল করতে গেলে আমাদেরকে বলে যে সর্বনিম্ন 25 বছরের মালিকানা দেখাইতে হবে। শোনেন, এখন ব্যাংক চায় যে 100 বছরের মালিকানা দেখান, কথার কথা। এখন হ্যাঁ। একজন মালিক 75 বছরের মালিকানা দেখাইলো, 25 বছরে দেখাইতে পারলো না, ওই জমির উপর কোনো মামলাও নাই, তো তাই কি উনি কি লোন পাবে না? তো যিনি মতামতটা দিচ্ছেন উনি যদি এটা লিখে দিতেন যে আইনগতভাবে 25 বছরের মালিকানা থাকলেই যথেষ্ট, চেইন অফ কমান্ডটাই যথেষ্ট, অন্য কিছু দরকার নাই, বা আমার এসএ রেকর্ড পর্যন্ত যথেষ্ট, ঠিক আছে, বাকিটা ব্যাংক চিন্তা করবে, তখন ম্যানেজারের উপর আসবে, বুঝছেন কিনা? এখন এগুলো আসলে ওই জন্যই তো বাংলাদেশে এত মামলা কথাটা বুঝছেন জি, কিনা, ওই জি, জন্যই তো এত জি। মামলা। তো ওই জন্য অনেক ধন্যবাদ। সম্পত্তির উপর লোন দেয় না, আমি যেটা বললাম না আমার জানা মতো। তখন দুইজন ওইরকম আমি প্যানেল লয়ারের সাথে আলোচনা করে তাকে আবার আইনি মতামত আবার নতুন করে দিছে, তারপরে লোন পাইছে, বুঝছেন কিনা? যে মানে ওই বেচারার মূল দলিল ধরেন যে উঠায় নাই, সাব রেজিস্ট্রেশন অফিসে মানে জ্বালায় ফেলছে, এখন সার্টিফাইড কপি দিয়ে ব্যাংক কি করবে না, লোন দিবে না, বুঝছেন কিনা, লোন দিবে না। তো তখন তারপরে আবার ওই যে ওই মানে নতুন সার্টিফাইড কপি উঠানোর পরে ওইখানে লেখা আছে যে কত নাম্বার আদেশে মূল দলিল ধ্বংস করা হয়েছে, তখন আবার ওই আচ্ছা। প্যানেল লয়ার মতামত দিছে যে হ্যাঁ এটা অরিজিনালি মূল দলিল, এটা পাওয়া যাবে না, কোনো দিন কাউকে দেওয়া হয় নাই, তো এইটার উপর দেওয়া যাইতে পারে, তারপরে যা লোনটা দিছে, বুঝছেন কিনা? এটা হচ্ছে সমস্যা। জি, জি, হাবিব ভাই কিছু বলবেন, বলেন। আপনার সাউন্ড মনে হয় ক্লিয়ার না, তখনও মনে হয় চেষ্টা করতেছিলেন। ভাই শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি গাড়িতে আছি তো। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল বলেন। সেটা হচ্ছে যে আমার বাপ চাচারা হচ্ছে 6 ভাই 3 বোন, জি, মানে সংখ্যা অনেক। জি, এখন দাদা তো মারা গেছে 2012 সালে। জি, কিন্তু দাদার ব্যাপক মানে অনেক সয় সম্পত্তি আছে আর কি, ধরে নেন যে 100 বিঘার বেশি। জি। ভাই 60 বিঘার এখন বেশি তো থাকেই না, সরকারে তো নিয়ে নিবে বলেন। হ্যাঁ, আচ্ছা 100 বিঘার বেশি আছে আর কি। জি, এখন ওই যে আমার চাচারা যারা আছে, চাচা ফুফুরা, জি, ফুফুরা তো না, আমরা চাচারা ভাগ করে খাচ্ছি এসব জমি জায়গা। জি,
এখন বিষয়টা হলো কি যে আমাদের মধ্যে মানে আমার বাপ চাচাদের মধ্যে এ পর্যন্ত কোনো এই ভাগ বাটোয়ারা হয় নাই, এমনি জি, খালি মৌখিক ভাগ বাটোয়ারাতে চলছে ওকে, যে তুমি এই অংশ খাও, তুমি ওই অংশ খাও। জি। এখন বিডিএস জরিপ আসলে আমরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি, বা আমাদের এই জমিগুলো আসলে কোনো বন্টকনামা দলিলও হয়নি, তারপরে ম্যাক্সিমাম জমির খাজনা এবং নামজারি পরিশোধ করা হয়নি। কিছুই হবে না, সবার নামে একসাথে উঠবে, সবার নাম একসাথে হবে, পৃথক খতিয়ান হবে না, বুঝছেন কিনা? এই যে 6 3 9 জন, 9 জনের নামে হ্যাঁ, একটাই খতিয়ান হবে। বাস ওইখানে ওই ইসলামিক ফারায়েজ মোতাবেক শুধু অংশটা উল্লেখ থাকবে, আর কিছু না, বুঝছেন কিনা? এখন আপনি মানে এখন এখন মানে কি আমাদের পক্ষে মানে কোনটা ভালো করা ইয়ে হবে আর কি, মানে কি কাজ করলে সেটা আমাদের সকলের জন্য সুবিধা হবে? এখন যেহেতু আপনারা আপোষে বন্টন করে খাচ্ছেন, তাইলে একটা আপোষ বন্টন নামা করে নেন, যে যে অংশে খাচ্ছেন কে জি, কোনটা নিবেন ওইটা জাস্ট আপোষ বন্টন করে নেন, একটা বাটোয়ারা দলিল করেন। ওই বাটোয়ারা দলিল করে পৃথক পৃথক যার অংশ ওনারা নামজারি করে নেন। তাইলে যখন জরিপ আসবে আপনার অংশ মোতাবেক আপনার দাগ পৃথক থাকবে, খতিয়ান পৃথক থাকবে আর কি। তাইলে আপনি বাটোয়ারা করেন। আচ্ছা। তাহলে মোট কথা আপনার কথাটা হচ্ছে যে 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 অংশ খাচ্ছে ওই অংশটুকু তার নামে মানে বন্টন দলিল করে নেওয়া। জি জি, রাইট, মানে আপনারা আপোষে যেভাবে যেভাবে যে রাজি হন ওইভাবে আপনারা আপোষ জি, করে নেন। আর এই যে আপোষ করলেন ওইটা লিখিত আকারে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, আপনার দলিলে টোটাল 9টা পক্ষ হবে। মানে প্রথম জি। পক্ষের এই দাগে এতটুকু জমি, দ্বিতীয় পক্ষের এই দাগে এতটুকু জমি, এভাবে হ্যাঁ, উল্লেখ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ভাই, এই একটা ভালো একটা মানে সলিউশন পাইলাম। জি। নাম্বার ওয়ান কথা। আর নাম্বার টু কথা হলো ভাই, একটু এটা আজকে বলার দরকার নাই, যেহেতু আমি গাড়িতে আছি, মানে জমির কোন কোন ডকুমেন্ট গুলা সাধারণত কোন কোন জায়গায় পাওয়া যায়, জি, আচ্ছা, পাবেন পাবেন, সেটা যদি সমস্যা আপনি নাই। নেক্সট ক্লাস, আজকে বলার দরকার নাই ভাই, তাই ওটা আমাকে একটু লেখা লাগতো, আজকে ওটা পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই, পরবর্তী ক্লাসে পাবেন, সমস্যা নেই। জি, বাকি অন্য কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, বলেন। ভাই আসসালামু আলাইকুম। বলেন, যে কোনো একজন বলেন, ভাই রাহুল সম্ভবত, বলেন। আমাদের কি সীমানা নির্ধারণ নিয়ে কি কোনো ক্লাস আছে বা কোনো হ্যাঁ, ক্লাসের যেহেতু অংশ আছে? আমাদের জমি মাপা একটা আছে তো ওইটার মধ্যে ইনক্লুড করে দিব, সমস্যা নেই। একটা ক্লাস জরিপের একটা ক্লাস আছে, জমি মাপার একটা ক্লাস আছে। সীমানা নির্ধারণের ক্লাসটা একটু ভাই রাখেন একটা। আচ্ছা, ঠিক আছে, জি জি। স্যার আমরা আলাইকুম। তো আসলে আজকে ক্লাসের ফাঁকে অর্পিত সম্পত্তি নিয়ে একটু কিছু আপনি বলছেন। তো জি, বলেন। এর আগের স্লাইডেও ছিল, আপনি ধারণা দিয়েছেন। তাহলে স্যার একটা নতুন একটা টার্ম আসছে, যেটা এটা হচ্ছে পেরিফেরির আওতায়। তাহলে স্যার এই এই ব্যাপারটা নিয়ে কি আপনার কি কোনো মানে আলোচনা করবেন সামনের ক্লাসে, কিংবা কি না আলোচনা করলে কি একটু সংক্ষেপে বলে দেওয়া যায় পেরিফেরি আরেকবার বলতে আরেকবার বললেন, আইনগত? আরেকবার বললেন, কি বললেন? স্যার মানে পেরিফেরির একটা কনসেপ্ট আছে আর কি, যে পেরিফেরির আওতায় মনে করেন মসজিদ ইয়া মার্কেট টার্কেট থাকলে ওটাকে একটা নতুন ভাবে আহ, কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে আনতে চাচ্ছে আর কি। এখন পেরিফেরির প্রজেক্ট পেরিফেরি এটা না স্যাট না, অ্যাক্ট হাট কিংবা বাজারের হইলে সম্ভবত এই শব্দটা না, আরেকটা শব্দ হবে। আচ্ছা, যাই হোক, দেখি আমি আরেকটু যাচাই জি করে দেখি। আজিজ ভাই একটু জি কথা ছিল ভাইয়া। জি, বলেন। শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। জি, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া বলতেছিলাম কি, নিঃসন্তান ব্যক্তির এক উত্তরাধিকার কারা? আর ভাইয়েরা না ভাতিজারা? নর্মালি দেখেন কি, এটাকে আপনাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে, আপনাকে দেখতে হবে যে অবশিষ্ট ভোগী কে আছে। ধরেন যে নিঃসন্তান ঠিক আছে, তো ওনার বাবা আছে কিনা, বাবা থাকলে বাবাই সব পাবে, যদি বাবা না থাকে, যদি দাদা থাকে দাদা পাবে, ধরলাম বাবাও নাই দাদাও নাই। এরপরে যাব আমরা হ্যাঁ, ভাই বোন আছে কিনা, এরপরে হ্যাঁ, যাব হ্যাঁ, আমরা ভাই ভাই আছে। বোন আছে কিনা, যদি ভাই বোন থাকে হ্যাঁ, তাহলে 2:1 অনুপাতে ভাই বোন পাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন ধরেন আপনার যে, উনি কি করলো, যে একটু আমি সংক্ষেপ করে দিই। ওনার আপনার 5 ভাই ছিল, 2 ভাই ওনার, 3 ভাই ওনার আগেই মারা গেছে, আর 2 ভাই উনি মারা যাওয়ার সময় জীবিত। এখন যে ভাতিজারা আছে, যেই ভাইয়ের আগে মারা গেল, এরাও কি অংশ ওনারা পাবে? পাবে না, ওনারা পাবে না, শুধু উনি মারা যাওয়ার সময় যে ভাই এবং যে বোন জীবিত ছিল, উনি যেই দিন হ্যাঁ, মারা হ্যাঁ, যায় হ্যাঁ, ওই হ্যাঁ, দিন যে ভাই এবং বোন জীবিত ছিল হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ, তারা হ্যাঁ, পাবে। পূর্বে যারা মারা গেছে ওনারা কিছু পাবে হ্যাঁ। না, ওনাদের ছেলে মেয়েরা কিছু পাবে না। কিন্তু আপনার ওই ইউনিয়ন পরিষদের ওয়ারিশান সার্টিফিকেট উঠাতে গেছি, ওনারা বলে কি ওই ভাইদেরও নাম দিতে হবে, আর যে ভাইয়ের আগে মারা গেছে ওনার ছেলেদের নামও দিতে হবে, নাহলে ওয়ারিশ সার্টিফিকেট দেবে না, এই কথা না বলে। না, নর্মালি ওনাদেরকে কি কথা হয়েছে ওই জন্যই তো বুঝাইতে হবে, বুঝছেন কিনা? প্রয়োজনে আপনি একটা কাজ করেন, আপনি যে কোনো যে জেলায় আছেন আইনজীবীর পেটে আর উপরে ঘটনাটা উল্লেখ করা থাকবে,
তারপরে উনি হ্যাঁ হ্যাঁ। উত্তরাধিকারী কে কে থাকবে ওইটা আইনগতভাবে ওনার সিল দিয়ে দিবে, তখন আপনি জমা দিবেন যে ভাই এইটা আইনগতভাবে ইনি হচ্ছেন উত্তরাধিকারী, আপনি ওয়ারিশ সনদ ইস্যু হ্যাঁ করেন। এই কাজটা আপনি করেন, আচ্ছা, সমাধান হয়ে যাবে। আইনজীবীর সাথে যোগাযোগ করছিলাম, আইনজীবী সাহেব বলে মুসলিম পারিবারিক অর্ডিন্যান্স দেখায়, বলে না ওটাও এখানে সেইটা শুনেন, কার্যকরী করে। সেইটা হচ্ছে কার জন্য, সেইটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনার বাবা, আপনার দাদা দাদির সম্পত্তি, নানা নানির সম্পত্তির জন্য, বুঝছেন কিনা, ওই মুসলিম হ্যাঁ। পারিবারিক অধ্যাদেশটা শুধুমাত্র দাদা দাদির নানা নানির জায়গা জমির জন্য, অন্য কারোর জন্য না। এখন ঠিক আছে, আচ্ছা আপনার ঠিক আছে, যদি আরেক প্রয়োজন পড়ে, আপনার যদি হুম, প্রয়োজন পড়ে আমি ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আপনি নামগুলা সহ হোয়াটসঅ্যাপে দিয়েন, আইনজীবীর খরচ আছে দিয়ে ওনার পেডে আপনি পিডিএফ দিব, আপনি প্রিন্ট করে জমা দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ওইখানে আরেকটু শেষ একদম করে মানে দিই ভাই। আইনগত জিনিসগুলো উল্লেখ করা থাকবে, তাইলে আর কারো কোনো আপত্তি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, ইউনিয়ন সচিব এই ঝামেলাটা করতেছে আর কি, আমি বারে বারে গেতেছি, উনি ঝামেলাই করতেছে। ওইটা আপনি তখন ওইটা করেন, ওইটা যখন করবেন তাইলে আর কোনো ঝামেলা, ওনাকে বলবেন যে ভাই এটা হচ্ছে আইন, আপনি অযথা এখানে বাড়াবাড়ি করে তো লাভ নাই, তাই না? প্রয়োজনে আপনি সবার হ্যাঁ নাম উপরে উল্লেখ করেন যে উনি, ওনার এরা এরা ছিল আর এই ব্যক্তিরা ওনার পূর্বে মারা গেছে, মানে ওই ডিটেলটা লেখা থাকবে, যেহেতু ওনারা বুঝতেছে না, যেহেতু হ্যাঁ হ্যাঁ ওনারা হ্যাঁ। বুঝতেছে না এই আর কি। আর সেম হলো আরেকজন ব্যক্তি পুত্রবিহীন অবস্থায় মারা গেছে, সেক্ষেত্রেও কাহিনী একরকম। এখন দেখতে হবে যে ওনার আর কে আছে, পুত্র নাই তো ঠিক আছে, আর তো কেউ থাকতে পারে, তাই না? ভাই থাকতে পারে, বোন থাকতে পারে। দুই কন্যা ছিল, দুই কন্যা এক স্ত্রী, আর আপনার মারা যাওয়ার সময় এক ভাই জীবিত ছিল, আর তিন ভাই আগেই মারা গেছে। তাহলে দুই কন্যা আছে, স্ত্রী আছে, ভাই আছে, তাহলে এরাই পাবে কন্যা হ্যাঁ 50, দুই কন্যা ধরেন যে আপনার 66.67% পাবে, আর যিনি হ্যাঁ স্ত্রী আছেন তিনি 12.5% পাবে, আর বাকি যেটা হ্যাঁ। থাকবে ওইটা ভাই পেয়ে যাবে, যিনি জীবিত ছিলেন আর ওই সময় উনি পাবে। আচ্ছা, আর ভাটি যারা পাবে না, যারা আগে মারা গেছে না, ওনার বাবা। ওইটা ওইটা হবে না, শুধু ওই মুসলিম উত্তরাধিকার আইনটা 61 সালের, ওইটা শুধুমাত্র হ্যাঁ, দাদা দাদি আর নানা নানির সম্পত্তির জন্য, আর অন্য কারোর জন্য না। এটা তো ভাই আপনার আইনজীবীরা কনফিউশন থাকে, আইনজীবীরা বোঝে না এই বিষয়টা। ভাই এখন কি সমস্যা বলুন। হয়েছে, দেওয়ানি মামলা এত জটিল মামলা, শুনেন আইনজীবী হইতে 7টা সাবজেক্ট পড়তে হয়, ওইখানে এই সাবজেক্টগুলো নাই, কথা বুঝেন? ওই ঠিক 7টা আছে, সাবজেক্টের মধ্যে এইগুলা কিন্তু নাই, এখন ওইগুলা কে পড়বে বলো, সমস্যা তো হচ্ছে এখানে। যাই হোক ভাই, 2019 সাল থেকে আপনার ভিডিও দেখে ভাই প্রথম আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো ভাই। ধন্যবাদ। আর আমি দলিল হিসেবে কাজ করতেছি ভাই, আপনার ভিডিও থেকে কত যে উপকৃত হয়েছি ভাই বলার মতো না, জি অনেক কিছু জি, শিখছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ ভাই, জি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা শেষ করব। আহ, ভাই আরেকটা জিনিস ছিল যে হিন্দু উত্তরাধিকার আইন যদি ডিপলি জানার জন্য যদি কোনো পিডিএফ বই থাকে যদি কাইন্ডলি শেয়ার করতেন গ্রুপে। কোনটা কোনটা? হিন্দু উত্তরাধিকার আইন সম্পর্কে জানার জন্য যদি আচ্ছা কোনো ঠিক পিডিএফ আছে, বই থাকে আপনার ওই কাছে। ওইটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর ওই আমার বইটা কি আপনার সংগ্রহে আছে? থাকলে ওইটার মধ্যেও ছিল মোটামুটি, জি 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 বইটার জি জি ভিতরে বই আছে সংগ্রহ দেখেন। করছি 2022 উত্তরাধিকার অংশে শেষের অংশে দেখে আসছেন, মুসলিম উত্তরাধিকার পরে হিন্দু উত্তরাধিকারটা আছে। আচ্ছা ঠিক আছে। জি, ধন্যবাদ। তারপরে ভাই পিডিএফটা শেয়ার করেন, পিডিএফটা অনেক সময় কি অনেক সময় ফ্রি আচ্ছা থাকলে ঠিক পড়া যায়। আছে, ঠিক আছে, ওকে। আপনার বইটা কিভাবে কালেক্ট করব? আসলে আপনি ঢাকায় থাকলে বঙ্গবাজারে ইউনিক ল বুক আছে, ওইখান থেকে নিতে পারেন, অথবা আপনার যদি বাইরে থাকেন তাইলে হোয়াটসঅ্যাপে কুরিয়ারের ঠিকানা দিয়েন, সুন্দরবন কুরিয়ারে পাবেন। আচ্ছা ঠিক আছে। তো আজকে তাহলে এ পর্যন্তই আশা করি। আর যারাই সম্ভবত একজন বা দুইজন নতুন ছিলেন, তো যাই হোক, আমরা ওই যে পুরা ভিডিওর প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে 3টা ভিডিও পাবেন, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আর আজকের ক্লাস। জি হাবিব ভাই, বলবেন কিছু? হ্যাঁ, ওই জন্য ফোন দিলাম আর কি। আচ্ছা, ওই তাহলে কি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দেবো জি জি, আপনাকে ওই বই হোয়াটসঅ্যাপে ইয়ের তাহলে জন্য? আপনি অ্যাড্রেস দিয়ে দিয়েন, জি। আচ্ছা ঠিক আছে, এটা খুবই দরকার আপনার বইটা। জি। ওকে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।